আসসালামু রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা অনলাইন আছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে, হ্যাঁ। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু আমাকে বলবেন, আর আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ। হ্যাঁ, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আলহামদুলিল্লাহ ভাইয়া, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন আর আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন কষ্ট করে। ওকে। উম, আচ্ছা, ঠিক আছে। ওকে, আসেন। আচ্ছা, আমরা শুরু করি। আমাদের আজকের টপিকস হচ্ছে 1947 থেকে, তাই না? 1900, আমি একটু ইয়াটা ঠিক করে নেই। উনিশশো সাতচল্লিশ থেকে হচ্ছে আমরা 1971 সাল পর্যন্ত পড়বো। যদিও আমি জানি না 71 পর্যন্ত যেতে পারবো কিনা, এটা অনেক বড় একটা টপিকস। আমরা সাধারণত বিসিএস এর ক্লাস হলে 2টা ক্লাসে শেষ করি, ঠিক আছে? তারপর আমি চেষ্টা করব যতটুকু আমাদের যাওয়া যায় আর কি, হ্যাঁ। আচ্ছা, আসেন শুরু করি। আমি একটু যদি ইয়া থেকে শুরু করি। 1947 সালে আমরা জানি যে 1947 সালের 14 আগস্ট একটা ঘটনা ঘটে। 14 আগস্ট হয়তো আপনারা গত ক্লাসে পড়েছিলেন, তাই না? 1947 সালের 14 আগস্ট আপনার ব্রিটিশ ভারতের সর্বশেষ ভাইসরয় ছিলেন, ওনার নাম হচ্ছে লর্ড মাউন্ট বেটেন, তাই না? লর্ড মাউন্ট বেটেন। উনি কি করেছেন? উনি হচ্ছে পাকিস্তান গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, রাইট? তার মানে 14 আগস্ট হচ্ছে লর্ড মাউন্ট বেটেন পাকিস্তান গণপরিষদের হাতে হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ক্ষমতা হস্তান্তর করেন। এটা হচ্ছে, তার মানে আমরা দেখলাম যে পাকিস্তান স্বাধীন হলো তাহলে 1947 সালের 14 আগস্ট, ঠিক আছে? আর ঠিক তার পরের দিন অর্থাৎ 1947 সালের 15 আগস্ট এই সেম ব্যক্তি উনি কি করেন? ভারতীয় গণপরিষদের হাতে, ভারতীয় গণপরিষদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন, হস্তান্তর করেন। তার মানে 1947 সালের 14 আগস্ট আহ পাকিস্তান স্বাধীন হলো, আর 1947 সালের 15 আগস্ট হচ্ছে আমাদের ভারত স্বাধীন হলো। এটা আগের ক্লাসটা কোন স্যার নিয়েছে? সোহেল স্যার নিয়েছে না? আচ্ছা, মোটামুটি আমরা দেখেছি। আমি এখান থেকে বেশ শুরু করতেছি। একজন বলছে যে এটা আগের কোনো পার্ট ছিল কিনা। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। লেখা বুঝতে পারছি না, হ্যাঁ আমি একটু বড় করে লিখবো এখন। এটা তো নর্মাল ব্যাপার, এটা আগেই পড়েছেন আপনারা। আমি এখন একটু বড় করে লিখবো, হ্যাঁ। আখি আখি শিকদার, শিকদার আপু, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, একটু বড় করে লিখবো আমি। আচ্ছা, এবার দেখেন তো, এই যে ভারত এবং পাকিস্তান যে আলাদা হলো, আমরা দেখেছি যে ভারত এবং পাকিস্তান যে আলাদা হলো। আজকে বোর্ডটা একটু কেমন আচরণ করতেছে।
আচ্ছা, আমাদের আমাদের ইয়া কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, তো এই যে দেখেন ভারত এবং পাকিস্তান যে আলাদা হলো, দেখা যায় যে ভারত আর পাকিস্তান আলাদা হয়েছে কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহর একটা থিওরির উপরে ভিত্তি করে, তত্ত্বের উপরে ভিত্তি করে ভারত এবং পাকিস্তান আলাদা হলো। তত্ত্বটা কি ছিল ভাইয়া? দ্বিজাতি তত্ত্ব, তাই না? দ্বিজাতি তত্ত্ব। এখান থেকে আপনারা লিখবেন, সবাই এখান থেকে লিখবেন, এই দ্বিজাতি তত্ত্বের উপরে ভিত্তি করে, আর এই দ্বিজাতি তত্ত্বের উপরে বেস করে আমাদের হোসেন শহীদ সোহরাওয়ার্দীর যে লাহোর প্রস্তাবের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের ভারত আর পাকিস্তান কি হলো? আলাদা হলো, রাইট? এখানে দেখেন দুইটা একটু ঝামেলা আছে কিন্তু। আমি কি বলছি? একটা হচ্ছে দ্বিজাতি তত্ত্ব, আরেকটা কি বলেছি ভাই? লাহোর প্রস্তাব। আসেন দুইটা জিনিস একটু বুঝি। লাহোর প্রস্তাব, আচ্ছা আপনারা জানেন যে, হ্যাঁ আপনারা জানেন যে 1947 সালের আগে, অর্থাৎ আমাদের পাকিস্তানের যে জাতির জনক বলি আমরা মোহাম্মদ আলী জিন্নাহকে, উনি দেখলেন নরমালি একটা যে চিন্তা করে দেখেন, আমি জাস্ট ইয়াটা লিখি যে ধরেন এটা হচ্ছে পুরা ভারত, ব্রিটিশ ভারত, এই ভারতের এই অংশটার মধ্যে মুসলমান বেশি, ঠিক আবার এই অংশটার মধ্যে মুসলমান বেশি, আর এই যে এই বড় অংশটা যেটা, এটার মধ্যে কি বেশি ভাইয়া? হিন্দু বেশি, ঠিক আছে? এখন হ্যাঁ, আমি সময় দেব, এখান থেকে আপনারা, আমি পর্যাপ্ত সময় দেব, লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি জাস্ট শুরু করতেছি, ব্যাকগ্রাউন্ড আমি এখনো ঢুকি নেই এর মধ্যে, দেখেন খেয়াল করেন। তো তৎকালীন সময় দেখা গেল যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু আগে থেকেই তাদের মধ্যে ঝামেলা, মানে ভারত পাকিস্তানকে সহ্য করতে পারে না, পাকিস্তান ভারতকে সহ্য করতে পারে না। এখন মোহাম্মদ আলী জিন্নাহ দেখলেন যে যেহেতু দুইটা অংশের মধ্যে, ভারতের দুইটা অংশ, দুইটা জাতির মধ্যে, একটা হচ্ছে হিন্দু আর একটা হচ্ছে মুসলমান, এই দুইটা জাতির মধ্যে সব সময় দাঙ্গা লেগে থাকে, ঝামেলা লেগে থাকে, কেউ কাউকে সহ্য করতে পারে না। এই কারণে উনি বললেন, একটা জাস্ট থিওরি দিলেন যে এই দুইটা জাতিকে আলাদা হয়ে যাওয়াটাই বেটার, আলাদা হয়ে যাওয়াটাই উত্তম। বুঝছেন তো? তার মানে এই কথাটা কে বলছে? মোহাম্মদ আলী জিন্নাহ। এটা বলেছে কিন্তু আপনারা নরমালি জাস্ট একটা তত্ত্ব, একটা থিওরি দিয়েছেন। যেমন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি কিছুদিন আগে একটা থিওরি ইয়া করছে না, 3G যে ইয়াটা ছিল, এই থিওরিটা, হ্যাঁ রাইট, ঠিক একই ভাবে এই মোহাম্মদ আলী জিন্নাহ জাস্ট এই থিওরিটা দিলেন, এবং ওনার থিওরির উপরে বেস করে 1940 সালের 23 মার্চ 23 মার্চ পাকিস্তানের লাহোরে, পাকিস্তানের কোথায় ভাইয়া? লাহোরে আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক, উনি একটা বক্তব্য রাখেন, এবং ওই বক্তব্যের মধ্যে এই দ্বিজাতি তত্ত্বের উপরে বেস করে এবার আমাদের শেরে বাংলায় কে ফজলুল হক কি বললেন, যে যেহেতু দেখা যাচ্ছে ওই যে একই কথা, যে ভারতের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে সবসময় ঝামেলা লেগে আছে, তার মানে উনি চাচ্ছে, ওনার যে দাবিটা, উনি যে দাবিটা করলেন, দাবিটা হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে অঞ্চল সমূহ আছে, দেখেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কয়টা অঞ্চল আছে? দুইটা অঞ্চল আছে। তো আমাদের শেরে বাংলাকে ফজলুল হক বললেন যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এখানেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এই পাশেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ, ঠিক আছে? হ্যাঁ, তো এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহকে নিয়ে স্বাধীন রাষ্ট্র সমূহ গঠন করতে হবে। কি করতে হবে ভাই? স্বাধীন রাষ্ট্র। দেখেন ইংলিশে কিন্তু এটাকে, ইংলিশে ছিল এরকম স্টেটস, লাস্টে কি ছিল ভাইয়া? এস ছিল, স্টেটস ছিল। মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহকে নিয়ে কি করতে হবে? স্বাধীন রাষ্ট্র সমূহ, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করতে হবে, ঠিক আছে? তো এই দাবিটা কে করেন? শেরে বাংলাকে ফজলুল হক, যেটাকে আমরা ইতিহাসে কি বলি বলেন তো? লাহোর প্রস্তাব বলি। দেখেন ওনার প্রস্তাবটা যদি কার্যকর হইতো, তার মানে অটোমেটিক এটা আলাদা হয়ে যেত, আবার কি এটাও স্বাধীন হয়ে যেত, যেহেতু উনি স্বাধীন রাষ্ট্র সমূহ চেয়েছেন, তার মানে এটাও স্বাধীন হয়ে যেত, এই অংশটাও স্বাধীন হয়ে যেত, আবার এই অংশটাও আলাদা হয়ে যেত। তার মানে এখানে একটা রাষ্ট্র থেকে কয়টা রাষ্ট্র হতো? এইটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, তাহলে দুইটা স্বাধীন আলাদা রাষ্ট্র হয়ে যেত, আর এইটা তো এমনি আলাদা হয়ে যেত তাদের কাছ থেকে, রাইট? তো এই যে ঝামেলা, এই যে এটা যদি কার্যকর হতো, তাহলে অলরেডি দুইটা রাষ্ট্র এমনি স্বাধীন হয়ে যেত। কিন্তু আমরা দেখলাম যে এই মোহাম্মদ আলী জিন্নাহ উনি এরপরে ঝামেলাটা করলেন। উনি ব্রিটিশ যে পার্লামেন্টে উনি যখন সেম যখন উত্থাপন করলেন, তখন উনি এসটাকে কেটে দিয়ে উত্থাপন করলেন। তার মানে এখন দিলেন কি? ইন্ডিপেন্ডেন্ট স্টেট। তার মানে এই যে দেখেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল সমূহকে নিয়ে এবার কয়টা স্বাধীন রাষ্ট্র হয়েছে?
এই কারণে একটা রাষ্ট্র হয়ে গেছে। এই কারণে দেখেন যে পাকিস্তানের মধ্যে দুইটা অংশ, তার মাঝখানে বিশাল একটা মানে দূরত্ব, যেটার সাথে এটা না আছে সংস্কৃতিগত মিল, না আছে সামাজিক কোনো কিছুতে, ভাষাগত মিল কোনো দিক থেকে কিন্তু মিল নাই, বুঝছেন তো? তো এই কারণে এই দুইটা রাষ্ট্র মিলে কিন্তু একটা রাষ্ট্র হয়ে গেল। পরবর্তীতে দেখা গেল আবার আমাদেরকে 47-এর পর থেকে 71 সালে গিয়ে আবার তাদের সাথে যুদ্ধ করে আবার মানুষের জীবন দিয়ে আবার কিন্তু আলাদা হওয়া লাগলো। কিন্তু আলাদা হওয়ার কোনো দরকার ছিল? অটোমেটিক যদি ওনার লাহোর প্রস্তাব কার্যকর হইতো তাহলে অটোমেটিক এটাও স্বাধীন হয়ে যেত, এই অংশটাও কি অটোমেটিক এমনি স্বাধীন হয়ে যেত। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি তত্ত্বের উপরে বেস করে শেরেবাংলাকে ফজলুল হকের লাহোর প্রস্তাবের ভিত্তিতেই কিন্তু আমাদের ভারত আর পাকিস্তান কি হলো ভাই, স্বাধীন হলো। এতটুকু ক্লিয়ার তো সবাই? এতটুকু সবাই ক্লিয়ার তো নাকি? রাইট। আচ্ছা, এবার আসেন, একজন বলছে স্যার আপনার কি কোন অধ্যায় থেকে পড়ানো হচ্ছে? অধ্যায় বলতে আমরা টপিকস ধরে আগাচ্ছি। 1947 থেকে আমরা হেডলাইন দিয়েছিলাম 1947 থেকে 1971 পর্যন্ত, আমি 47 সাল থেকে শুরু করেছি। ঠিক আছে, আচ্ছা এবার আসেন তো এই যে ভারত এবং পাকিস্তান আলাদা হয়ে গেল, দেখা গেল যে এই যে দুইটা রাষ্ট্র, এই পাকিস্তানের মধ্যে আবার দুইটা রাষ্ট্র, একটা পূর্ব, এটাকে বলতেছি আমরা পশ্চিম পাকিস্তান, এটাকে বলতেছি আমরা পূর্ব পাকিস্তান, যেটা আমরা এখন বর্তমানে আছি বাংলাদেশ, রাইট? তো এই দুইটা অঞ্চলের মধ্যে দেখা গেল এবার যে মানে তাদের সাথে আমাদের কোনো দিক থেকে মিল নেই, ভাষা দিক থেকে তো নাই, কারণ অনেক দূর, 1000 মাইলের ডিফারেন্স। ভাষার দিক থেকে মিল নাই, সংস্কৃতিগত দিক থেকে মিল নেই, মানে কোনো দিক থেকে মিল নাই। তো তাদের সাথে আমাদের দেখেন একটা নতুন রাষ্ট্র যখন সৃষ্টি হয় তো প্রথম প্রশ্নটাই আসে যে এই রাষ্ট্রের ভাষাটা কি হবে। নরমালি দেখবেন, ধরেন যে ইংল্যান্ড যদি স্বাধীন হয় তাহলে ইংল্যান্ডের সব মানুষ তো ইংরেজিতে কথা বলে, তাহলে তাদের রাষ্ট্রভাষা কি হবে? ইংরেজি হবে স্বাভাবিক, রাইট? ঠিক একইভাবে আপনি যদি ইয়াতে যান, কি বলে আপনার, ধরেন চায়নাতে গেলেন, তো চায়নার তার 99% মানুষের রাষ্ট্রভাষা মান্দারিন, রাইট? তার মানে তাদের যে ওইটা রাষ্ট্রভাষা হবে এটাই স্বাভাবিক। কিন্তু ঝামেলা হলে যে পাকিস্তানে যখন আলাদা হলো তখন পাকিস্তানে দেখা গেল শুধু একটা সংখ্যাগরিষ্ঠ মানুষ না যে শুধুমাত্র বাংলাতে কথা বলে এরকম সংখ্যাগরিষ্ঠ, এরকম না, আবার শুধুমাত্র উর্দুতে কথা বলে এরকমও না, এখানে 5-6টা ভাষাভাষী মানুষ ছিল। বাংলাতে কথা বলতো কিছু মানুষ, উর্দুতে কথা বলতো কিছু মানুষ, আপনার বেলুচিস্তানে কথা বলতো কিছু মানুষ, পাঞ্জাবি ভাষায় কথা বলতো কিছু মানুষ। এখন এই কারণে কিন্তু ঝামেলাটা শুরু হয়ে গেল যে রাষ্ট্রভাষাটা তাহলে কি হবে। আমরা নরমালি যেটা করি, আমরা সাধারণত মানে বলার সময় আবেগের সুরে বলি যে পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে, বলি না কথাটা? কিন্তু আসলে কথাটা লজিক্যালি কিন্তু ঠিক না। তারা আমাদের মুখের ভাষা কেড়ে নেয় নাই কখনই, কারণ তার আগেও আমরা বাংলাতেই কথা বলছি। আমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সাথে আমরা কি কোন ভাষায় কথা বলেছি? বাংলাতেই কথা বলেছি। ঝামেলাটা হচ্ছে কি নিয়ে ভাই? রাষ্ট্রভাষাটা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা কি হবে। তো এখন দেখেন, এখন তারা হচ্ছে এবার যুক্তিতর্ক দিচ্ছে যে উর্দুকে পাকিস্তানের, কারণ হচ্ছে এই পাকিস্তান যখন আলাদা হলো পাকিস্তানের প্রধান দল, রাজনৈতিক প্রধান দল ছিল হচ্ছে মুসলিম লীগ, আর মুসলিম লীগের যে নেতারা ছিলেন বেশিরভাগই উর্দু ভাষাভাষী। এই কারণে মুসলিম লীগের নেতারা এবার দাবি করলো কি ভাই, যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। তো এবার দেখা গেল পরিসংখ্যান খোঁজা শুরু হলো যে কত পার্সেন্ট মানুষ কোন ভাষায় কথা বলে। তখন দেখা গেল, এই ইয়াটা একটু লিখবেন, ডেটাটা একটু লিখবেন, তখন দেখা গেল যে এই 47 সালে বাংলা ভাষায় কথা বলতো টোটাল পাকিস্তানের, তা পাকিস্তানে বাংলা ভাষায় কথা বলতো হচ্ছে আপনার 56.40% মানুষ। পুরা পাকিস্তান বলতে পশ্চিম পাকিস্তানে তো বাঙালি ছিল না, আমরা পুরা পাকিস্তান তখন তখন পাকিস্তান বলতে তো দুইটা একসাথে বলতেছে, কিন্তু বাংলাতে কথা বলে তো আমাদের এই অঞ্চলের মানুষে। হিসাব করতেছি টোটাল পাকিস্তানের, কিন্তু আমাদের বাঙালি ছিল বেশি। তার মানে বাংলাতে কথা বলতে 56.40% মানুষ। আর দেখা গেল যে উর্দুতে তারা যেটাকে রাষ্ট্রভাষা করতে চাচ্ছে, দাবি করছে, এই উর্দুতে কথা বলতো মাত্র 3.27% মানুষ। মাত্র 3.27% মানুষ উর্দুকে, পুরা পাকিস্তানের। আমরা বলছি তখন তো পাকিস্তান বাংলাদেশকে আলাদা হয়েছে, পাকিস্তান আর বাংলাদেশ তো আলাদা হয়নি, তখন তো একটাই পাকিস্তান, বলতে এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটাকে পাকিস্তান বুঝি।
দেখুন ওভারঅল হিসাব করলে টোটাল পাকিস্তানে বাংলাতে কথা বলতো কত পার্সেন্ট ভাই? 56.40%। আর উর্দুতে কথা বলতো মাত্র 3.27%। অথচ এই ভাষাটা কি তারা চাচ্ছে কি পাকিস্তানের সাধারণ জ্ঞান বইয়ে কোথাও খুঁজে পাই না কেন? এটা কি বইয়ে নেই? হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে। হ্যাঁ, আপনাদের ইয়াতে আছে না, লেকচার শিটে আছে না? হাইলাইটসে তো থাকার কথা, হাইলাইটসে নাই না? আচ্ছা ব্যাখ্যা, আচ্ছা আচ্ছা শুনেন, এখন যদি ব্যাখ্যা দেওয়া না থাকে, কিছু কিছু জিনিস ইনফরমেশন আমরা এক্সট্রা দেই এই কারণে যেন আপনার জিনিসটা বুঝতে সুবিধা হয়। আর এই টাইপের এগুলো কিন্তু পরীক্ষা আসার প্রশ্ন, এই কোশ্চেনগুলো এগুলো কিন্তু আপনার রিটেনও কাজে লাগে। তো এই কারণে আপনি বেসিকটা যদি না বোঝেন তাহলে তো হবে না। হ্যাঁ, রাইট রাইট। এবার আসেন, তো যেটা বলছিলাম, হ্যাঁ একজন বলছে বাকিরা কোন ভাষায় কথা বলতো। যেমন দেখেন একটা ভাষা আছে পাঞ্জাবি ভাষা, মানে পাকিস্তানে একটা জাতি ছিল পাঞ্জাবি জাতি, পাঞ্জাবি নাম তো শুনেছি আমরা। তো এই পাঞ্জাবিরা কিন্তু 28.55% মানুষ কিন্তু আপনার এই পাঞ্জাবি ভাষায় কথা বলতো। ঠিক এইভাবে বেলুচিস্তান একটা ভাষা ছিল, 5.47% মানুষ এই বেলুচিস্তানে ভাষায় কথা বলতো। তো এইভাবে হচ্ছে আপনার টোটাল পাকিস্তানে দেখা গেল যে অনেকগুলা ভাষাভাষী মানুষজনের ইয়া হইলো। তো তাদের সাথে আমাদের প্রথম ঝামেলাটা শুরু হলো কিন্তু এই ভাষাটা নিয়ে। তো এবার দেখেন তারা দাবি করতেছে যে উর্দুকে রাষ্ট্রভাষা করবে, আমরা দাবি করতেছি যে না বাংলাকে আমরা আমাদের রাষ্ট্রভাষা করতে হবে। ঠিক আছে, তখন মানে তারা যেটা বললো, তাদের দুইজন রাজনীতিবিদ, একজন হচ্ছে মুসলিম লীগের ইয়া ছিলেন সাধারণ সম্পাদক, ওনার নাম হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান, এটা লিখতে হবে না, যা জিনিসটা বোঝেন। উনি প্রথম বললেন যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। ঠিক একইভাবে আলিগড়, পাকিস্তানের যে আলিগড় বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন ডক্টর জিয়াউদ্দিন আহমেদ, সেম কথাটাই বললেন যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে। অথচ যেই ভাষায় কথা বলে মাত্র কয় পার্সেন্ট? 3.5% মানুষ কথা বলে, সেটাকে রাষ্ট্রভাষা করা হবে। তখন আমাদের এই পূর্ব পাকিস্তান থেকে সর্বপ্রথম যে ব্যক্তি কাউন্টার দেন, এখান থেকে কাউন্টার দেন, ওনার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কি বলেন তো? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই লোকটা সর্বপ্রথম এই কথাটা বলেন, এটা লিখতে হবে, এটা পরীক্ষা আসে। উনি বলেন যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হচ্ছে কি? তার চেয়ে বড় সত্য হচ্ছে আমরা বাঙালি। বাঙালি। তাহলে এই কথাটা কে বলেছেন ভাইয়া? ডক্টর মোহাম্মদ। এই যে প্রথম কাউন্টার দিলেন। ঠিক আছে, আমি বলেছি, একজন বলছে বারবার একই কথা বলছেন আপনি, কোন অধ্যায় থেকে পড়ানো হচ্ছে, তারপরে একটু বললে ভালো হতো লেকচারের অংশ। আমি বলেছি হ্যাঁ হ্যাঁ বাংলা ব্যাকরণের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি আমাদের প্রথম ভাষাতত্ত্ববিদ। ঠিক আছে, এই যে ভাষা নিয়ে দেখেন, ভাষা নিয়ে প্রথমেই উনি বললেন। আমি বলেছি 1947 সাল থেকে পড়াচ্ছি আমি, আধুনিক আমাদের ভাষা আন্দোলনের যে পর্বটা সেটা এখান থেকে শুরু। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, তো এই কথাটা বলেছেন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, যে আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য হচ্ছে কে? না না, মুসলিম লীগের নেতা না। ঠিক আছে, আমরা আসতেছি, ওইটার মধ্যে আসতেছি, একটু পরে আসতেছি আমরা। ঠিক আছে, আচ্ছা আসেন এবার দেখেন, তো এই যে উনি একজন ব্যক্তি হিসেবে কথাটা বললেন, নরমাল একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি একজন ব্যক্তি হিসেবে যখন একটা দাবি করব, এটা যতটুকু গ্রহণযোগ্যতা পাবে, আমরা সবাই যদি একটা সংগঠনের থেকে যদি দাবি করি, কোনটার গ্রহণযোগ্যতা বেশি পাবে? সংগঠন থেকে। আমাদের কিন্তু এখন পর্যন্ত কোনো সংগঠন নেই, আমরা মাত্র একজন ব্যক্তি একটা দাবি করছে, এবং এই দাবিটা হচ্ছে উনি পত্রিকার একটা কলাম লিখছে, কলামের মধ্যে বলছে। তার মানে এটা কিন্তু পুরাপুরি মানে পাকিস্তানের এখন তৃণমূল পর্যায়ে কিন্তু পৌঁছায় না এই জিনিসটা, রাইট? তো আমরা চিন্তা করলাম যে এইভাবে আমরা দাবি না করে আমরা হচ্ছে সংগঠন ভিত্তিক দাবি করি। তাহলে সংগঠন ভিত্তিক দাবি করলে কি হবে? এটার গ্রহণযোগ্যতা বেশি পাবে। তাহলে আমাদের তো কোনো সংগঠন নাই, আছে? তাহলে আমরা চিন্তা করলাম আমাদের আগে সংগঠন বানাইতে হবে। তো এই 47 সালের 1 অক্টোবর, 47 সালের পহেলা, আমি 47 পড়াচ্ছি, ঠিক আছে, 47 সালের 1 অক্টোবর আমরা প্রথম যে সংগঠনটা বানাই, সেই সংগঠনটার নাম কি জানেন? তমদ্দুন মজলিস।
তমুদ্দুন মজলিস, এটা হচ্ছে আমাদের প্রথম সংগঠন। মোহাম্মদ কাজল, আপনি কি সাধারণ একজন? মোহাম্মদ কাজল বলছে সাধারণ জ্ঞানের ক্লাস স্যার, এটা আর কিসের ক্লাস ভাই? তবে সাধারণ জ্ঞানের ক্লাসে আমি কি অন্য কোনো ক্লাস নিয়ে নেই এখানে? এখন তো অন্য কোনো ক্লাস নেই না। ও আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম বলেছি এই কারণে? না 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 ভাই, আবার বলছে উনি আবার সেম কথা আমাকে বলছে যে স্যার আমাদের কথা রিপ্লাই দেন না কেন? আমি তো আপনাকে ক্লাসটা দেখেছি, কথাটা দেখেছি, কিন্তু এই কথা আপনি তো দেখতে পাচ্ছেন আমি সাধারণ জ্ঞানী পড়াচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আমাদের প্রথম সংগঠনের নাম কি ভাই? তমুদ্দুন মজলিস, তাই না? তাহলে এই তমুদ্দুন মজলিস গঠন করে তিনজন ব্যক্তি, মনে রাখবেন। আচ্ছা, তমুদ্দুন মজলিস গঠন করে, এটা হচ্ছে আমাদের প্রথম সংগঠন। আর একটু মনে রাখেন, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন। এই তমুদ্দুন মজলিস হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন। তমুদ্দুন মজলিস হচ্ছে একটা সাংস্কৃতিক সংগঠন, এবং এই তমুদ্দুন মজলিস গঠন করি হচ্ছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্সের টিচার ছিলেন অধ্যাপক আবুল কাশেম, ওই আবুল কাশেমের নেতৃত্বে হচ্ছে আমরা তমুদ্দুন মজলিস গঠন করি। আবুল কাশেমের নেতৃত্বে আমরা তমুদ্দুন মজলিস গঠন করি। তাহলে আচ্ছা আচ্ছা, রাইট। তো এবার দেখেন, তাহলে তমুদ্দুন মজলিস হচ্ছে কেমন সংগঠন ভাই? সাংস্কৃতিক সংগঠন। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমরা সংগঠনটা তৈরি করলাম, আমাদের উদ্দেশ্যটা কি ভাই? মানে দাবি করব আমরা এখান থেকে, আমরা কি করব? বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানাবো, এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে এই যে আমাদের সংগঠনটা যে একটা সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনের কাজ কি আসলে কেউ কি জানেন? সাংস্কৃতিক সংগঠন, তাহলে এদের কালচার নিয়ে, রাইট? কেমন হতে পারে কালচার নিয়ে? তাদের কি কাজকর্ম কি হতে পারে বাস্তবের সাথে একটু মিলান তো, কি হতে পারে? তুলে ধরা। কিন্তু আমাদের উদ্দেশ্য তো ওইটা না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাষাটাকে দাবি করা। তাহলে এরা কেমনে দাবিটা করবে? রাইট, মনে করেন এরা হচ্ছে আপনার, ধরেন যে একটা নাটক বানালো, ওই নাটকের মধ্যে বাংলাকে এই কারণে রাষ্ট্রভাষা করা উচিত এই জিনিসটা তুলে ধরলো। অথবা মনে করেন যে একটা বই লিখলো তারা, যেহেতু সাংস্কৃতিক সংগঠন, তারা একটা মনে করেন বই বানালো, ওই বইয়ের মধ্যে যে ডেটাগুলো তুলে ধরলো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক সংগঠনের কাজ, এবং তারা ঠিক সেম কাজটাই করলো। দেখেন, 1 অক্টোবর এই তমুদ্দুন মজলিস গঠন হয়। 1 অক্টোবর তারা এই 15 দিনের মধ্যেই তারা কিন্তু একটা বইও বের করে ফেলে। এটা হচ্ছে কত তারিখ ভাইয়া? এটা হচ্ছে 15 অক্টোবর। কত সাল? 1947 সালে এই তমুদ্দুন মজলিস তারা কি করলো? তারা হচ্ছে একটা বই বের করলো, একটা পুস্তিকা বের করলো। এবং বইটার নাম কি আমি উপরে লিখে দিচ্ছি, আপনারা নিচে এখানেই লিখবেন, আমি উপরে লিখে দিচ্ছি। বইটার নাম হচ্ছে পাকিস্তানের রাষ্ট্রভাষা, পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু? তাহলে দেখেন, এই যে বইটা তারা বের করলো, এই যে তারা রাইট সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে, রাইট, ঠিক আছে, এই যে তারা বইটা বের করলো, এই বইটাতে কিন্তু তারা যুক্তিতর্ক দেখিয়েছে যে এই কারণে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিত, ঠিক আছে? এই যে আমি আপনাকে ডেটাগুলো বললাম না, 5.47%, 56.40%, এই যে ডেটাগুলো সবগুলো এই বই থেকে, বুঝছেন? তার মানে এই বইয়ে তারা এই যুক্তিগুলো দেখিয়েছে যে এই কারণে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা উচিত। এবং এই বইটার লেখক ছিলেন 3 জন। এই বইটার লেখক হচ্ছে 3 জন। একজন হচ্ছে ওই যে যিনি তমুদ্দুন মজলিস গঠন করেছেন, অধ্যাপক আবুল কাশেম, ঠিক আছে? একজন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম 15। আচ্ছা, আমি একটু হ্যাঁ, মিথিলা আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শারমিন আক্তার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য। এটা হচ্ছে না পুস্তিকা না, ওইটা ঠিক আছে। এখানে আমি তারিখটার মধ্যে একটু ভুল করেছি, এটা সেপ্টেম্বর হবে, দুইটাই
পহেলা সেপ্টেম্বর আর হচ্ছে 15ই সেপ্টেম্বর, পহেলা সেপ্টেম্বর আর হচ্ছে 15ই সেপ্টেম্বর, ঠিক আছে? হ্যাঁ, তা শারমিন আক্তার অসংখ্য ধন্যবাদ আপু, মিথিলা আক্তার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তাহলে পহেলা সেপ্টেম্বর আর হচ্ছে 15 সেপ্টেম্বর। আচ্ছা, এবার আসেন, তো এই বইটার লেখক হচ্ছে তিনজন, একজন হচ্ছে অধ্যাপক আবুল কাশেম, একজন হচ্ছে আবুল মনসুর আহমদ, আবুল মনসুর, হ্যাঁ হ্যাঁ, আবুল মনসুর আহমদ, আরেকজন হচ্ছে আমাদের কাজী মোতাহার হোসেন, ঠিক আছে, কাজী মোতাহার হোসেন। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে আমরা আমরা কি করলাম, আমরা সংগঠন থেকে একটা বইও বের করলাম। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা প্রথমে একটা সাংস্কৃতিক সংগঠন বানালাম, সেখান থেকে একটা বই বের করলাম, এই বইয়ের মধ্যে আমরা যুক্তিতর্ক দেখালাম যে এই কারণে পাকিস্তানকে রাষ্ট্রভাষা করা উচিত। এখন পর্যন্ত দেখেন একটা আন্দোলন একেবারে মানে সরকার পর্যন্ত যায় কখন জানেন? এই আন্দোলনটা যতক্ষণ আপনি রাস্তায় না নামবেন, যতক্ষণ আপনি কি করবেন, এইগুলো তো সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন কিন্তু রাস্তায় নামে না, তারা কিন্তু রাস্তায় গিয়ে আন্দোলন করে না। তাদের কাজ হচ্ছে একটা কলাম লেখা, তাদের কাজ হচ্ছে একটা বই বের করা, একটা টক শো করা, রাইট, নাটক করা, তাদের কাজ কিন্তু এতটুকুই। কিন্তু এগুলা করে কখনো দাবি আদায় হয়? দাবি আদায় হয় না। কিন্তু তার মানে আমরা চিন্তা করলাম যে আসলে এইভাবেও কিন্তু হচ্ছে না, আমাদের দাবি কিন্তু তাদের ইয়া পর্যন্ত পৌঁছাচ্ছে না। তারপর আমরা চিন্তা করলাম যে আমাদের এই সাংস্কৃতিক সংগঠনে কাজ হবে না, আমাদের লাগবে কি, আমাদের রাজনৈতিক সংগঠন লাগবে। কারণ রাজনৈতিক সংগঠন ছাড়া কেউ রাস্তায় নামে না। রাজনৈতিক সংগঠনের কাজ কি? মিছিল করা, মিটিং করা, রাস্তায় গিয়ে তারা হচ্ছে আন্দোলন করা। রাস্তায় আপনি যতক্ষণ নামবেন ততক্ষণ কিন্তু ইয়া হবে না, ওই আন্দোলন কিন্তু সফল হয় না, দাবি কিন্তু আদায় হয় না, রাইট? তো এই কারণে আমরা চিন্তা করলাম যে আমরা একটা রাজনৈতিক সংগঠন তৈরি করবো, সাংস্কৃতিক সংগঠন দিয়ে হচ্ছে না। ঠিক এই কারণে দেখেন, এই যে সেপ্টেম্বর মাসের পরেই, তার পরের মাসে অর্থাৎ 1 অক্টোবর 1947 সালের 1 অক্টোবর আমাদের যে প্রথম যে রাজনৈতিক সংগঠন তৈরি করি, সেটার নাম হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটা হচ্ছে। এবার বলেন তো, এটা কোন ধরনের সংগঠন, সাংস্কৃতিক নাকি রাজনৈতিক? এই যে আমাদের রাজনৈতিক সংগঠন, আমাদের কয়েকটা সংগঠন আমাদেরকে খুব প্যারা দিবে, 4টা সংগঠন আছে। এই সংগঠনটা কিছুদিন পর পর আমরা নাম চেঞ্জ করেছি, বুঝছেন, দায়িত্ব ভাগ ইয়া করে দিয়েছি, অন্যজনকে দায়িত্ব দিয়েছি। তো এই কারণে এইটা 4বার হয়েছে, তো এটা নিয়ে একটু ঝামেলা হয়, আমি একসাথে লিখে দেবো আপনাদেরকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম রাজনৈতিক সংগঠন। তার মানে এদের কাজ কি হবে ভাই? সরাসরি রাস্তায় গিয়ে দাবি আদায় করা, রাস্তায় গিয়ে আন্দোলন করা, তাই না? তো এগুলো মনে থাকবে তো। আমি 47 থেকে কি পড়ালাম, আমি এক লাইনে বলছি। অনলাইন ক্লাসের ছাত্রদের দিকে স্যার তাকান না কেন ভাই? আপনি কি প্রশ্ন করেছিলেন? আবু তালেব ভাই, আপনার তো কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছেন, ও কবিতার মাধ্যমে আপনি বলেছেন, হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি ভাই। আপনি কোনো কোশ্চেন করলে সেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, কিন্তু আপনি তো কোনো কোশ্চেন করেন নাই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এবার আসেন, এক ভাই বলছে আমাকে, স্যার কি লাইভ এমসিকিউ তে ক্লাস নেন? হ্যাঁ, আমি মাঝে মাঝে নেই, ঠিক আছে। তো আমি এটা বলতে চাচ্ছিলাম না এখন, আপনি মানে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস হচ্ছে। আচ্ছা, এবার আসেন, তো যেটা বলছিলাম আমি 47 থেকে প্রথম পড়াইলাম হচ্ছে 1 সেপ্টেম্বরের একটা ঘটনা পড়াইলাম, যে আমাদের প্রথম কি হয়েছিল ভাই, 47 সালে 1 সেপ্টেম্বর আমাদের প্রথম যে সংগঠন তৈরি করলাম আমরা, তমুদ্দুন মজলিস, তারা 15 সেপ্টেম্বর একটা বই বের করলো। তারপরে আমরা হচ্ছে রাজনৈতিক সংগঠনের দিকে গেলাম, সেটা হচ্ছে পরের মাসের 1 তারিখ, অর্থাৎ 1 অক্টোবর 1947, ঠিক আছে। এবার 47-এর পরে আমরা চলে যাবো হচ্ছে 48 সাল, 1948, 1948 সাল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ,
রাইট। এবার আসেন 1948 সাল থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার মধ্যে 3 স্টার হবে। 1948 সালে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ, অর্থাৎ 23 ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত, নাম শুনেছি? ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে, আচ্ছা গণপরিষদ জিনিসটা কি বুঝছেন? রাইট। আচ্ছা, পাকিস্তান গণপরিষদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। ঠিক আছে, আজকে ক্লাসে পিডিএফ দিবেন কি ভাইয়া? পিডিএফ আমি তো লিখার সময় দিচ্ছি, এখান থেকে লিখে নেন। হ্যাঁ, লিখে নেন। 48 সাল। হ্যাঁ, আমি এখন 48 আছি। আচ্ছা, এখানে একজন মুক্তা পারভিন তমুদ্দুন মজলিস 2রা সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে একটা কনফিউশন আছে। এই যে প্রথম যে তারিখটা 1 সেপ্টেম্বর আর 2রা সেপ্টেম্বর, আমি চাচ্ছিলাম না এটা আর বলতে, তারপরে বলে দিচ্ছি। 1947 সালে আমাদের যে প্রথম সংগঠনটা, কোন কোন বইয়ে দেখবেন 1 সেপ্টেম্বর আর কোন কোন বইয়ে দেখবেন হচ্ছে 2রা সেপ্টেম্বর। আসেন এইটা ব্যাখ্যাটা করি। এটার ব্যাখ্যাটা হচ্ছে, এইসব তারিখ নিয়ে কখনোই মারামারি করতে যাবেন না। কেন জানেন? কারণ হচ্ছে যে এই সংগঠনগুলো, এটা তো তমুদ্দুন মজলিস গঠন করার জন্য সংগঠনটা হয়েছিল, রাইট? তাহলে এই সংগঠনগুলো যারা তৈরি করেছে তারা আসলে খুব ব্যস্ত মানুষ ছিলেন। এই যে আমরা অধ্যাপক আবুল কাসেমকে দেখেছি, ঢাকা ইউনিভার্সিটির ফিজিক্সের ডিপার্টমেন্টের হেড ছিলেন উনি। তার মানে কি, অনেক ব্যস্ত মানুষ, তারা দিনে সুযোগ পেত না। সো এগুলো, এই সংগঠন তৈরি করার জন্য তো মিটিং লাগে, মিটিং বসে, রাইট? এই মিটিং গুলো সাধারণত রাতের বেলা হতো। এখন মিটিং গুলো যে রাতের বেলা হতো, মনে করেন একটা মিটিং ধরেন রাত 9টার সময় মিটিংটা বসেছে, ধরেন 1 তারিখে 1 সেপ্টেম্বর আপনার রাত 9টার সময় মিটিংটা বসেছে। এখন একটা মিটিং বসলেই তো শেষ হয়ে যায় না। এখন এই মিটিংটা শেষ হইতে হলে মনে করেন যে অনেক যুক্তিতর্ক দেয়, অনেক কিছু হয়। ধরেন মিটিংটা শেষ হলো গিয়ে রাত 12:20, 9টার সময় বসেছে, 12টার সময় শেষ হয়েছে। বলেন তো মিটিংটা কয় তারিখে বসেছে ভাই? কিন্তু শেষ হয়েছে কয় তারিখ? তো এই কারণে, এই ঝামেলাটার কারণে কোন কোন ব্যক্তি তার বইয়ের মধ্যে অথবা কোন কোন পত্রিকা তাদের পত্রিকার মধ্যে বলেছে তমুদ্দুন মজলিস গঠিত হয়েছে 1 সেপ্টেম্বর। আবার সেম জিনিসটাই দেখেন, দুইটাই কিন্তু সত্য, যে যেহেতু মিটিংটা শেষ হয়েছে 2 তারিখে, এই কারণে কোন কোন ব্যক্তি তার বইয়ের মধ্যে বলছে তমুদ্দুন মজলিস গঠিত হয়েছে 2 তারিখে, অথবা কোন কোন পত্রিকা তাদের পত্রিকার মধ্যে লিখেছে যে তমুদ্দুন মজলিস গঠিত হয়েছে 2রা সেপ্টেম্বর। এখন কোনটা বেশি আসে? হ্যাঁ হ্যাঁ, না 1 থেকে 2 তারিখ তো বলা যায় না সাধারণত, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। এখন আসলে এই টাইপের কোশ্চেন গুলো একটু অ্যাভয়েড করাটা বেটার, বুঝছেন তো? কারণ আসলে যিনি কোশ্চেন করেছেন তিনি আসলে কোন তারিখটা নেবেন এটা আসলে আমরা কেউই জানি না, ঠিক আছে? হ্যাঁ, এমনি যদি মনে করেন যে শুধু 2রা সেপ্টেম্বর থাকলো তাহলে 2 দিয়ে দিলেন, অথবা 1 সেপ্টেম্বর থাকলো 2রা সেপ্টেম্বর থাকলো না, তাহলে তো ইজি হয়ে গেল। কিন্তু দুইটাই যদি থাকে তখন আপনি কোনটা দিবেন এটা আসলে বলা যায় না, কারণ যিনি কোশ্চেনটা করেছেন সে আসলে কোন তারিখটা নিবে এটা তার উপরে ডিপেন্ড করে। তবে সবচেয়ে বেশি ওই যে 1 সেপ্টেম্বরটাই দেখা যায় আর কি। কিছু কিছু বইয়ে 2রা সেপ্টেম্বর আছে, তবে বেশি এটাই দেখা যায় আর কি। তো এই কারণে আমি প্রথমে ওইটাই লিখে দিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এবার আসেন, হ্যাঁ, তো আমি বলেছি দেখেন, আচ্ছা গণপরিষদের ব্যাপারটা একটু বলি। গণপরিষদ মানে হচ্ছে বর্তমানে আমরা যেটাকে সংসদ বলি, তৎকালীন সময় পার্লামেন্ট বলি যেটাকে, তৎকালীন সময় এটার নামে কি ছিল? গণপরিষদ, ঠিক আছে? এখন দেখেন, এই যে ধীরেন্দ্রনাথ ব্যক্তি, বাড়ি কই? কুমিল্লা ছেলে। এটা একটু মনে রাখেন, ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি হচ্ছে কুমিল্লা। তাহলে এই ধীরেন্দ্রনাথ দত্ত হচ্ছে প্রথম ব্যক্তি, উনি কিন্তু পার্লামেন্ট সদস্য ছিলেন, তার মানে এমপি ছিলেন। উনি পাকিস্তান পার্লামেন্টের এমপি। তখন উনি সরাসরি পার্লামেন্টে গিয়ে বললেন, দেখেন, বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাচ্ছেন, করেন, সমস্যা নেই। কিন্তু তার পাশাপাশি দেখেন উনি কি বলতে, উর্দুর পাশাপাশি আপনি কি করে দেন? বাংলাকে রাষ্ট্রভাষা করে দেন। ওনার কথাটা সহিংস ছিল না অহিংস ছিল ভাই? অহিংস ছিল, তাই না?
উনি বলছে ঠিক আছে আপনারা উদ্যোগে রাষ্ট্রভাষা করতে চাচ্ছেন করেন, সমস্যা নেই, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তার পাশাপাশি আপনি কি করে দেন, বাংলাকে রাষ্ট্রভাষা করে দেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, ওনার কথাটা ওই দিন কিন্তু ফেল হলো। অর্থাৎ ওনার কথাটা এই যে 54 আর হচ্ছে 19 15 ভোটে, 54 আর 15 ভোটে হচ্ছে ফেল হয়। মানে ওনার কথাটার বিপক্ষে ভোট পড়েছে 54টা, আর পক্ষে ভোট পড়েছে কয়টা ভাই, মাত্র 15টা ভোট পড়েছে। হ্যাঁ, যেহেতু পাকিস্তান পার্লামেন্ট ওইখানে ম্যাক্সিমাম তাদেরই ইয়াই ছিল, এই কারণে কিন্তু দেখা গেছে ওনার কথাটা কিন্তু ফেল হলো। একটা জিনিস দেখেন, যখন পার্লামেন্ট থেকে একটা দাবি যখন ফেল হয়ে যায়, একজন এমপি একটা দাবি করছে, সেই দাবিটা ওইখানে প্রত্যাখ্যান হয়ে গেছে, এটা কি বাস্তবায়ন হবে? এটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে খুবই কম, রাইট? সো এইটা যখন ফেল হলো তখন আমরা বুঝতে পারলাম যে না, আমাদের কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত রাস্তায় নামছি ভাই, এখন পর্যন্ত রাস্তায় নামে, কিন্তু এখন আমরা চিন্তা করতেছি যে আমাদের কিন্তু যেভাবে হোক এখন সংগঠন তৈরি করছি, রাস্তায় নামা সংগঠন বানাইছি না ভাই, আগের মাসেই তো সংগঠনটা বানাইলাম, রাইট? ওই যে 47 সালের 1 অক্টোবর বানাইলাম, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ বানাইলাম না ভাই? তার মানে সংগ্রাম পরিষদ বানাইছি, মানে রাজনৈতিক সংগঠন তৈরি করছি, কিন্তু আমরা এখনো রাস্তায় নামি নাই। যখনই এই দাবিটা ফেল হলো, এই ফেব্রুয়ারি মাসের 23 তারিখে যখন দাবিটা ফেল হলো, এবার আমরা চিন্তা করলাম যে না, আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নাই। এবার আমরা দেখেন এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ 2রা মার্চ, কত সাল ভাই, আমি কত সাল পড়াচ্ছি, 1948 সালের এই 2রা মার্চে আমরা এই যে আগের যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদটা ছিল, এটাকে মডিফাই করে আরেকজনকে দায়িত্ব দিয়ে আমরা এবার সংগঠনটার নাম দিলাম হচ্ছে সর্বদলীয়, এই কথাটা পাবেন, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। সর্বদলীয় তার মানে সব দলকে একত্র করে আমরা হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করি। ঠিক আছে, 1948 সালের 2রা মার্চ, এটার মধ্যে 3 স্টার দিবেন। জি শামসুল আলম, এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, এটা হচ্ছে শামসুল আলম, এটা আহ্বায়ক ছিলেন হচ্ছে শামসুল আলম। ওনার নেতৃত্বে হচ্ছে আমরা সর্বদলীয় পয়লা সেপ্টেম্বর নাকি অক্টোবর, একবার সেপ্টেম্বর লিখেছেন আর একবার অক্টোবর লিখেছেন, কোনটা সঠিক হবে? আমি কোনটা নিয়ে যেন ব্যাখ্যা করছিলাম ভাই, ওই 1 তারিখে না, সেপ্টেম্বর, হ্যাঁ এটা সেপ্টেম্বর, অক্টোবর না, এটা একটু ভুল করেছিলাম প্রথমে, পরে আমি ঠিক করে দিয়েছি। আর এটা তো অক্টোবর মাসে আমাদের আরেকটা সংগঠন, রাজনৈতিক সংগঠন, যেটা রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, ঠিক আছে এটা। এখন কথা হচ্ছে দেখেন, খেয়াল করেন, তাহলে 2রা মার্চে আমরা কি করলাম, ওই সংগঠনটাকে মডিফাই করে আমরা সব দলকে একত্র করে আমরা দিলাম হচ্ছে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এবং এটার আহ্বায়ক হচ্ছে শামসুল আলম, ঠিক আছে। এবং দেখেন এইবার কিন্তু আমরা আটঘাট নেমে এবার নামাজ প্রস্তুতি নিলাম যে আমরা এবার রাস্তায় নামবো, এবং ঠিক দেখেন 2 তারিখে আমরা সংগঠনটা তৈরি করলাম, 9 দিনের মাথায় অর্থাৎ 11ই মার্চ, কত সাল, 11ই মার্চ কত সাল, 48 সালের 11ই মার্চ এই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের যে নেতারা আছে তাদের আহ্বানে আমরা প্রথম রাস্তায় নামলাম, প্রথম ধর্মঘট করলাম, কত তারিখে ভাই, এই 11ই মার্চে আমরা কি করলাম, সারা দেশে ধর্মঘট পালন করি। সারা দেশে আমরা প্রথম ধর্মঘট পালন করি, ঠিক আছে, সারা দেশে আমরা প্রথম ধর্মঘট পালন করি। এবং এই দিন কিন্তু দেখেন, যেহেতু আমরা প্রথম রাস্তায় নামছি ওই দিন, এই দিন কিন্তু আপনার সারা দেশ থেকে 69 জনকে গ্রেফতার করা হয়েছে। তার মানে চিন্তা করেন আন্দোলনটা কত বড় আন্দোলন হয়েছিল, সারা দেশ থেকে 69 জনকে গ্রেফতার করা হয়েছে। এই কারণে দেখেন, এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য, যেহেতু আমরা প্রথম রাস্তায় নামছি, এই কারণে, রাইট, তার মানে এই দিনটাকে স্মরণীয় রাখার জন্যই 48 সাল থেকে 52 সাল পর্যন্ত এই 11ই মার্চ কি ছিল জানেন, আমাদের ভাষা দিবস। 11ই মার্চ ছিল হচ্ছে আমাদের ভাষা দিবস, 48 সাল থেকে 52 সাল পর্যন্ত। 52 21শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আবার এখন আমাদের ভাষা দিবস কবে,
21শে ফেব্রুয়ারি না, ওই 52 সালের 21শে ফেব্রুয়ারির পর থেকেই 53 সাল থেকে আমরা 21শে ফেব্রুয়ারিকে আমরা ভাষা দিবস হিসেবে পালন করতেছি, রাইট? কিন্তু তার আগে আমাদের ভাষা দিবস ছিল কোনটা? 11 মার্চ, বুঝছেন তো? তার মানে এবারে এটার মধ্যে 3 স্টার মারবেন, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে 11 মার্চ হচ্ছে আমাদের ভাষা দিবস। আচ্ছা, আমরা 11 মার্চের পরে আমরা চলে যাব হচ্ছে 15 মার্চ। আমরা চলে যাব হচ্ছে 15 মার্চ। 15 মার্চ থেকে আগেই বলে নিচ্ছি যে পরীক্ষায় কিছুই আসবে না এখান থেকে, তবে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা বোঝানোর জন্য আমি 15 মার্চটা একটু বলতেছি। এই 15 মার্চের ঘটনাটা বলার আগে আপনাদেরকে আরেকটু আমি সামনে নিয়ে যাব, আগে নিয়ে যাব। সেটা হচ্ছে, দেখেন একটা জিনিস আগে বলি, দেখেন আপনাদের যদিও ক্লাসটা হচ্ছে একটু তাড়াতাড়ি যাওয়ার, যেহেতু সংক্ষিপ্ত, কিন্তু আসলে না বুঝাইতে পারলে আমার নিজের কাছ থেকেই আমি ইয়ে করতে পারবো না। ইতিহাস তো একটু ব্যাকগ্রাউন্ডে না বলতে পারলে বোঝা যাচ্ছে না জিনিসটা। আচ্ছা, পাকিস্তানে যখন 47 সালে ভারত পাকিস্তান আলাদা হলো, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি জানেন? প্রধানমন্ত্রী এই যে 47 সালে পাকিস্তানের প্রথম যিনি প্রধানমন্ত্রী হলেন, ওনার নাম কি? লিয়াকত আলী খান, তাই না? জি না, আসতেছে। পাকিস্তানে এখন পর্যন্ত কোনো প্রেসিডেন্ট নেই, বুঝছেন তো? তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান উনি কিন্তু পুরা পাকিস্তানের, ঠিক আছে, পূর্ব এবং পশ্চিম পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে কে ভাই? লিয়াকত আলী খান। আমি 47-এর কথা বলছি, মানে প্রথম যখন ভারত পাকিস্তান আলাদা হলো। আর পাকিস্তানের গভর্নর জেনারেল হন কে? গভর্নর জেনারেল, বর্তমানে যেটা হচ্ছে তাদের প্রেসিডেন্ট পোস্ট, তৎকালীন সময় এটাই ছিল গভর্নর জেনারেল, সর্বোচ্চ পোস্ট। তাহলে গভর্নর জেনারেল কে ছিলেন? পাকিস্তানের জাতির জন্য কে? মোহাম্মদ আলী জিন্নাহ। এই মোহাম্মদ আলী জিন্নাহ হন হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ, উনি হচ্ছে পাকিস্তানের গভর্নর জেনারেল, ঠিক আছে? আর আমাদের এই পূর্ব পাকিস্তানের জন্য আলাদা একটা ইয়ে ছিল না, এটা তো আলাদা একটা প্রদেশ, রাইট? এই পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? আমাদের পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন জানেন? খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন, এই যে গুটিবাজ, দেখবেন এখন কি গুটিবাজিটা করে, ও কিন্তু বাঙালি। খাজা নাজিমুদ্দিনের কবর কোথায় আছে জানেন? খাজা নাজিমুদ্দিনের কবর তিন নেতার মাজার কোথায় আছে? তিন নেতার মাজার। অনলাইন থেকে একটু বলেন তো ভাইয়া, অনলাইন থেকে একটু বলেন তিন নেতার মাজার কোথায় আছে, একটু বলেন তো তিন নেতার মাজার কোথায় আছে? আচ্ছা, বলতেছি তিন নেতার মাজার কোথায় আছে? আমি একটু তারপরে ওয়েট করছি, আমি দেখি অনলাইন থেকে কোনো অ্যান্সার পাই কিনা। একজন হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতা কে স্যার? আমি তো লিখে দিয়েছিলাম না, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সংগঠনের শামসুল আলম বলছিলাম, আমি বলছিলাম না, আমি লিখে দিয়েছিলাম ভাইয়া, আমি লিখে দিয়েছি। তিন নেতার মাজার কোথায় জানি না। লিপা আক্তার, ভেরি গুড, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তার মানে ঢাকা ইউনিভার্সিটিতে। আমাদের তিন নেতার বলতে একজন হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, একজন হচ্ছে শেরে বাংলাকে ফজলুল হক, আর একজন হচ্ছে এই খাজা নাজিমুদ্দিন। তিনজনের মাজারই এই সামনে গেলেই আপনি পাবেন ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। এই সেই গুটিবাজ, ও বাঙালি, ঠিক আছে, ঢাকার ছেলে, ও দেখবেন এখন কি গুটিবাজিটা করে। সে হচ্ছে আমাদের পূর্ববাকের এই অঞ্চলের মুখ্যমন্ত্রী, সর্বোচ্চ পোস্ট কিন্তু এই অঞ্চলের মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এবার দেখেন এই 15 মার্চে আমি আবার 48 সালের 15 মার্চে চলে আসছি। 15 মার্চে দেখেন এই নাজিমুদ্দিনের কাছে খবর আসলো, ওনার কাছে খবর আসলো যে জিন্নাহ সাহেব ঢাকায় আসবে, জিন্নাহ সাহেব ঢাকায় আসবে। তো ওনার কাছে যখন খবর আসলো যে জিন্নাহ সাহেব ঢাকায় আসবে, এই 15 মার্চের মাত্র 4 দিন আগে আমরা এই পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় আন্দোলনটা করছি আমরা। তার মানে কি আমাদের পূর্ব পাকিস্তান পুরো উত্তাল না ভাই? এখন পর্যন্ত ঠান্ডা হয় নাই, কারণ তো দেখা গেল অনেক এতগুলো মানুষকে গ্রেপ্তার করছে, মানুষগুলোকে তো ছাড়ে নাই। তার মানে কোথাও না কোথাও কিন্তু আন্দোলন চলতেছে। তাহলে একটা অঞ্চলের সর্বোচ্চ পোস্টের একজন ব্যক্তি যিনি ওই অঞ্চলে যাবেন, ওই অঞ্চলে যদি এরকম আন্দোলনরত অবস্থা থাকে, তার যে রিস্ক থাকতে পারে, লাইফে রিস্ক থাকতে পারে, তাই না? সে তো যাইতে চাইবে না, রাইট? তো ওনার কাছে যখন খবর আসলো জিন্নাহ সাহেব ঢাকায় আসবে, উনি এবার কি করলেন, এই যে সারা দেশে এই যে ধর্মঘট পালন করলাম আমরা, কাদেরকে নিয়ে, মানে কাদের ডাকে রাস্তায় নামছি আমরা?
ওই যে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নেতাদের, ওই নেতাদেরকে নিয়ে উনি বসলেন এই নাজিমুদ্দিন এই 15 মার্চে। আমি বলছি এটা পরীক্ষা আসবে না, জাস্ট এখানে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ডের কথা বলছে যে এই 15 মার্চে এই নাজিমুদ্দিন ওই নেতাদেরকে নিয়ে 8 দফা একটা চুক্তি করেন, 8 দফা একটা চুক্তি করেন, ঠিক আছে। তো এই যে 8 দফা চুক্তিটা করেন, এই 8 দফা চুক্তির মধ্যে কি কি ছিল ভাই? এই 8 দফা চুক্তির মধ্যে ছিল বাংলাকে তারা রাষ্ট্রভাষা করে দেবে। উনি এসে বলছেন, তাদেরকে বলছেন যে ঠিক আছে বাবারা, আপনারা আন্দোলন করিয়েন না, আপনারা আপনাদের দাবি আমরা মেনে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু 8টা দফা ছিল, বাংলাকে রাষ্ট্রভাষা করে দিবে, যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছেড়ে দিবে, এরকম কিন্তু 8টা দফা ছিল। তো উনি যেহেতু আমাদের এই অঞ্চলের সর্বোচ্চ পোস্টের ব্যক্তি, উনি যখন বলছে যে ঠিক আছে আপনাদের দাবি আমরা মেনে নিব, উনি তো সরকার পক্ষের লোক, তাই না? উনি যখন বলছে যে আপনাদের দাবি আমরা মেনে নিব, তখন কিন্তু আমরা কি করলাম, তারা কি করলো, ওই আন্দোলন স্থগিত করে তারা কিন্তু সবাই কি করলো, বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পর দেখা গেল যে 19 জিন্নাহ সাহেব এবার ঢাকায় আসলেন 19 তারিখে। তো ওনার যে শিডিউল ছিল, যে 21 তারিখে একটা শিডিউল ছিল, 24 তারিখে অর্থাৎ 21 মার্চ আর হচ্ছে 24 মার্চ একটা শিডিউল ছিল। 21 মার্চের শিডিউলটা কোথায় ছিল? রেসকোর্স ময়দানে একটা ভাষণ ছিল ওনার, রেসকোর্স ময়দান, বর্তমানে যেটাকে আমরা কি বলি সোহরাওয়ার্দী উদ্যানে। আর 24 মার্চ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সমাবর্তন অনুষ্ঠান ছিল। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ছিল। তো এখানে ওনার দুইটা ইয়া ছিল। তো দেখেন 1 সপ্তাহ আগে চুক্তি করছে না তারা। পরে জিন্নাহ সাহেব ঢাকা আসার পরে 21 তারিখে এসে রেসকোর্স ময়দানে উনি যখন ভাষণ দিলেন, উনি কি বললেন জানেন? উর্দুই হবে, উর্দু এন্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। উনি যখন এই কথাটা বললেন, আমরা আমাদের এই অঞ্চলে মানুষের আকাশ থেকে বলল কি রে ভাই, দেখেন তো 1 সপ্তাহ আগে চুক্তি করছে না, 1 সপ্তাহের মধ্যে কিন্তু তাদের টোন চেঞ্জ। আচ্ছা, নাজিমুদ্দিন যে বলছে কথাটা, তারা কেন জান ভাই? একটা জিনিস চিন্তা করেন যে ধরেন এই অঞ্চলের প্রধানমন্ত্রী, আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে কি বলে, ডক্টর মোহাম্মদ ইউনূস। আচ্ছা, ধরেন যে আমাদের আসিফ মাহমুদ, তার বাড়ি হচ্ছে কুমিল্লার মুরাদনগরে। তো মুরাদনগরে গিয়ে যদি সে একটা আশ্বাস দেয়, সেটা কি ডক্টর মোহাম্মদ ইউনূস জানার কথা না ভাই? তা তো তাদের কথা ছাড়া তো কোনো কিছু বলবে না। উপরে সর্বোচ্চ পোস্ট থেকে বা আশ্বাস ছাড়া তো তারা মুখে কোনো কিছু বলে না, বলবে কখনো? কখনোই বলবে না। তো সে যখন এই কথাটা বলছে, অবশ্যই মোহাম্মদ আলী জিন্নাহ জানে, যেহেতু বলছে যে আমরা আপনাদের দাবি মেনে নিচ্ছি, আমরা বাংলাকে রাষ্ট্রভাষা করে দিব, তার মানে কি অবশ্যই সে কথা এটা জানে, বলছে, তাই না? কিন্তু সে এসে কি বললো, রেসকোর্স ময়দানে এসে কি বললো? জি না না, 21 তারিখ আর 24 তারিখ, 21 তারিখ আর 24 তারিখ একটু ক্লিয়ার ইয়া করে নেবেন, ঠিক আছে? ওইটা থাকলে একটু ইয়া করে নেবেন। তো এখন দেখেন, তো 21 তারিখে এসে উনি বলল যে উর্দুকে কি করা হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, ঠিক আছে। আচ্ছা, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কত তারিখে হয়েছিল? আমি তো লিখে দিয়েছি ভাই, আমি লিখে দিয়েছি না ভাই? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ আমি বলেছিলাম যে 1 অক্টোবর 1947 সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আর সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা, এটা হচ্ছে 1948 সালের 2রা মার্চ 1948 সালের। আমি এগুলো একসাথে লিখে দিচ্ছি, একটু পরে লিখে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, তো যেটা বলছিলাম, তো 21 তারিখের পরে উনি যখন এই ভাষণটা দিলেন, তখন আমরা পুরো ইয়া হয়ে গেলাম। পরে আমরা ভাবছি কি জানেন, যে ওনার তো আরেকটা ভাষণ আছে 24 তারিখে। তো উনি তো বয়স হয়ে গেছে জিন্নাহ সাহেবের, যেহেতু বয়স হয়ে গেছে হয়তো ভুলে বলে ফেলছে কথাটা। তো ওনার তো যেহেতু আরেকটা ভাষণ আছে, হয়তো উনি কারেক্টরে এসে বলবে, সামনে এসে বলবে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। এটা হয়তো উনি 24 তারিখে এসে বলবে, আমরা ধরে নিয়েছিলাম যে উনি সেই কথাটা বলবে যে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। অথবা উনি বলবে যে আমি যখন বলেছি আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, হয়তো এই কথাটা বলবে। কিন্তু উনি এসে 24 তারিখে এসে কি কথাটা বলছে? ঢাকা ইউনিভার্সিটিতে ওনার সমাবর্তনের যে ইয়া ছিল, ওইখানে উনি কিন্তু সেম কথাটাই আবার রিপিট করছে যে উর্দুকে কি করা হবে, পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, ঠিক আছে। তাহলে 48 থেকে গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে আমি বলেছি ফেব্রুয়ারি মাসের 23 তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে প্রথম ব্যক্তি হিসেবে সরাসরি পার্লামেন্টে গিয়ে ধীরেন্দ্রনাথ দত্ত বলল যে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করতে। এটা ছিল একটা, তার ইয়ার প্রেক্ষিতেই কিন্তু 2রা মার্চে যখন এটা ফেল হয়ে গেল, তখন 2রা মার্চে আমরা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করি। এবং তারা কিন্তু 11ই মার্চে কি করে, সারা দেশে ধর্মঘট, মানে আমরা সবাই প্রথম রাস্তায় নামলাম। এই 11ই মার্চ আর 23 ফেব্রুয়ারি এই 2টা তারিখ খুবই ইম্পর্টেন্ট এখান থেকে। তো এই 2টা তারিখ খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন, হ্যাঁ,
এবার আসেন 48-এর পরে আমরা চলে যাব হচ্ছে 49 সাল। 1949। আচ্ছা, 1949 সালের 9 মার্চ পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়। 1949 সালের 9 মার্চ পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়। আচ্ছা, আপনারা একটু বলেন তো, এই যে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়েছে, এটা আমাদের পক্ষে নাকি বিপক্ষে হতে পারে? পূর্ব বাংলা ভাষা কমিটি আমাদের পক্ষে নাকি বিপক্ষে? পক্ষে হওয়ার কথা, তাই না? যে হ্যাঁ, এবার আসেন, এটার কাজ কি জানেন? এটার এই সংগঠনের, এই কমিটির কাজ হচ্ছে বাংলাকে আরবি হরফে রূপান্তর করা। ঠিক আছে, মানে এবার দেখে তারা আমাদেরকে এবার ধর্মের দোহাই দিবে। দেখেন এখানে কি বলছে তারা, এই যে কমিটি, তাদের কাজ হচ্ছে বাংলাকে আরবি হরফ বানাবে। ঠিক আছে, এবং তারা বলছে যে বাংলা হচ্ছে একটা হিন্দুয়ানি ভাষা। মানে তারা বলছে যে আপনি যদি আরবিতে লিখেন, বাংলাকে আরবি হরফে রূপান্তর করা মানে কি, আপনাকে লিখতে হবে কিভাবে? আরবিতে। তারা বলছে আপনি যদি আরবিতে লিখেন কি হবে, আমরা জানি আমাদের মুসলিম ধর্মে একটা অক্ষর বললে কয়টা, 10টা করে নেকি পাওয়া যায়। তারা বলছে আপনি নেকি পাবেন। ঠিক আছে, হ্যাঁ, মানে বাঙালির মন থেকে বাংলা ভাষাটাকে একবারে করে দেওয়া। ঠিক আছে, ধর্মীয় আঘাত দিবে এখন আপনাদের, আমাদেরকে ধর্মের দোহাই দিচ্ছে তারা, বুঝছেন? এরপরে তারা বলছে যে বাংলা হচ্ছে একটা হিন্দুয়ানি ভাষা, আপনি এই ভাষায় আপনি যদি আরবিতে কথা বলেন তাহলে কি হবে, এই হিন্দুয়ানি ভাষা থেকে মুক্তি পাবে। এটা তাহলে এই কমিটি আমাদের পক্ষে না বিপক্ষে? বিপক্ষে না পুরো। কিন্তু এই কমিটির আহ্বায়ক কে ছিলেন জানেন? এই কমিটির আহ্বায়ক ছিলেন হচ্ছে মাওলানা আকরাম খান। এই কমিটির, জি, হ্যাঁ, এগুলো সব 48-এর ঘটনা। এখন আমি 49-এ আছি, এখন হচ্ছে আমি 49 সালে আছি। একজন বলছে স্যার হাইলাইটেড ডিসেম্বর, রিমুভ করো না, হাইলাইটেড ডিসেম্বর দেওয়া কোনটা ভাইয়া? আচ্ছা, ইয়ে বন্ধ হয়ে গেল কেন? চালু হয়েছে? ডিসেম্বর দেওয়া কোনটা ভাইয়া? আপনি আরেকবার একটু করবেন। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন তাহলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখেন, এই কমিটি যদি আমাদের বিপক্ষে হয়, মাওলানা আকরাম খান আমাদের পক্ষে না বিপক্ষে? আচ্ছা, যদি বিপক্ষে হয়, পরবর্তীতে আপনারা জানেন আমাদের বাংলা ভাষা নিয়ে রিসার্চ করে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, ওটার নাম কি? বাংলা একাডেমি না? এই বাংলা একাডেমির প্রথম সভাপতির নাম কি জানেন? মাওলানা আকরাম খান। তাহলে ওনারে কেন, উনি যদি আমাদের বিপক্ষ হয়, পরবর্তীতে আমাদের বাংলা ভাষা নিয়ে রিসার্চ করে যে প্রতিষ্ঠানটা, সেটা সভাপতি ওনাকে কেন বানালাম আমরা? আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আমার ভুল হয়েছে না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, যে মাওলানা আকরাম খান উনি আমাদের বিপক্ষে ছিলেন না, আমাদের পক্ষে ছিলেন। উনি কখনোই এই কমিটি, মানে একটা যে চিন্তা করেন, যারা সরকারি চাকরি করে পদাধিকার বলে, তারা কিন্তু কিছু কিছু সংগঠনের এমনি সভাপতি হয়ে যায়। আপনার এলাকার যে ইউএনও, সে কিন্তু এমনি আপনার প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠান সবগুলা সভাপতি থাকে, তাই না? তো উনি কিন্তু ওই পদাধিকার বলে সভাপতি ছিলেন, কিন্তু উনি কখনোই এই কমিটির, মানে তাদের যে কাজকর্ম, সেটার পক্ষে মত দেন নাই, কখনোই মত দেন নাই। এই কারণে এটার বাস্তবায়ন হইতে পারে নাই, বুঝছেন তো? এই কারণে এটা কি করতে পারে নাই, বাস্তবায়ন হতে পারে নাই। ঠিক আছে, হ্যাঁ, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ডিসেম্বর মাস না ভাইয়া, ডিসেম্বর মাসটা একটু আপডেট করে নেবেন। আমি আসেন কনফিউশন গুলো একটু ক্লিয়ার করি, আসেন আগে কনফিউশন গুলো একটু ক্লিয়ার করি। একটু লিখেন কনফিউশন। আচ্ছা, আমি প্রথমে আসি। 1947 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন বলেন? লিয়াকত আলী খান, তাই না? লিয়াকত আলী। আর আমাদের 1947 সালে আমাদের এই অঞ্চলের মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমউদ্দিন। খাজা নাজিমউদ্দিন বলার আগে ওনাকে একটা সুন্দর একটা বিশেষণ লাগাবেন, সেটা হচ্ছে গুটিবাজ নাজিমউদ্দিন।
কি বলবেন ভাই? গুটিবাজ নাজিমুদ্দিন, তাহলে মনে থাকবে। আপনার আপনার এলাকা কি ইয়াতে ব্রাহ্মণবাড়িয়াতে ভাই? ময়মনসিং, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন বলেন এবার বলেন। হ্যাঁ হ্যাঁ আসতেছি, ওইটাও আসবে আসবে একটু পরে আসবে, ঠিক আছে। আচ্ছা উনি তো বক্তব্য দিয়ে চলে গেছে, জিন্না সাহেব তো বক্তব্য দিয়ে চলে গেছে, আমরা তো এটা মানি নাই, ঠিক আছে। এখন যে আবার ওই যে কমিটি করবো, আবার রাস্তায় নামবো আমরা, এরপর এই কারণেই তো ভাষা আন্দোলন হবে, বুঝছেন তো, এই কারণেই ভাষা আন্দোলন হবে। আচ্ছা তাহলে আমাদের এই অঞ্চলের মুখ্যমন্ত্রী হচ্ছে খাজা, ভাই এটার সাথে কি বলতে হবে? গুটিবাজ নাজিমুদ্দিন, ঠিক আছে। হ্যাঁ আমাদের এই অঞ্চলের মুখ্যমন্ত্রী, আর উনি হচ্ছে পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী। লিয়াকত আলী খান হচ্ছে পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী, বুঝছেন তো। আর এই যে 52 সালে এসে দেখেন, আমি 52 সালে এসে এই খাজা নাজিমুদ্দিন দেখেন সে যে গুটিবাজিটা করছে সেটার কি বলে, একজন আমাকে এখন বলতেছে এই ক্লাসটা কি সাধারণ জ্ঞানের ক্লাস? আচ্ছা তো দেখেন এই নাজিমুদ্দিন দেখেন সে যে গুটিবাজিটা করছে তার পুরস্কার সে কি পাইছে জানেন? 52 সালে সে পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেছে। তার মানে হ্যাঁ, লিয়াকত আলী খান 49 সালে মারা যায়, তো উনি হচ্ছে পরবর্তীতে পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি ভারতের দিকে তাকান, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কলকাতার মুখ্যমন্ত্রী না, এখন ধরেন 3 বছর পরে সে গিয়ে পুরা ভারতের, নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী না পুরা ভারত চালায়, পুরা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, তো এরকম আর কি। খাজা নাজিমুদ্দিন 52 সালে পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেল খাজা নাজিমুদ্দিন, ঠিক আছে। আর আমাদের এই 52 সালে আমাদের মুখ্যমন্ত্রী কে ছিলেন? এই আমাদের 52 সালে যখন আমরা ভাষা আন্দোলন করি, আমাদের এই অঞ্চলের মুখ্যমন্ত্রী কে ছিলেন? না না, নুরুল আমিন। এ হচ্ছে আরেক গুটিবাজ, ঠিক আছে, এ হচ্ছে আরেক গুটিবাজ। দেখবেন এই যে ভাষা আন্দোলনের সময়, আচ্ছা আচ্ছা, তো উনি যদি উনার আদেশেই তো ছাত্রদের উপরে গুলি চালাইলো, এতগুলো ছাত্রদেরকে মারলো, উনি যদি আদেশটা না দিতেন তাহলে তো গুলি চালাতে পারতো না। আমাদের জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রদের উপর যে গুলি চালাইছে, আপনার কি মনে হয় শেখ হাসিনার ইয়া ছিল না? এখানে ছিল, তার মানে কি উনি তখন এখানে মুখ্যমন্ত্রী, ওনার আদেশেই কিন্তু গুলি চালানো হয়েছে। জি জি বলেন। এটা এই কারণে বললাম, এখানে তো নাম দিয়েছি গুটিবাজ, ওই যে পাওয়ার ক্ষমতার লোভ। হ্যাঁ আচ্ছা দেখেন, হ্যাঁ আচ্ছা এবার আসেন, আরো কনফিউশন বাকি আছে, 4টা সংগঠন, আমি 2টা লিখে দিলাম, এটা একটু মনে রাখেন। তারপরে আসেন আমাদের প্রথম যে সংগঠন, 1 অক্টোবর 1947 আমাদের প্রথম যে সংগঠন, সেটার নাম কি? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আমি সংক্ষেপে একটু এইটাকে আমি সংক্ষেপে লিখছি, বুঝবেন কিনা আমি বারবার বলে দিচ্ছি, এটা হচ্ছে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাসও আমি সংক্ষেপে লিখেছি, ঠিক আছে। এবং এটার আহ্বায়ক কে ছিলেন ভাইয়া? এটা আহ্বায়ক কে ছিলেন বলেন? প্রথম যে সংগঠন, অধ্যাপক আবুল কাসেম, না না, অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, অধ্যাপক নুরুল হক ভূঁইয়া, এটা হচ্ছে আমাদের প্রথম সংগঠনটা, ঠিক আছে। আর 2রা মার্চ, পরে আমরা এটাকে মডিফাই করে 2রা মার্চ 1948 সালে এই সংগঠনটা তৈরি করি, যে নাম দিয়ে আমরা সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, রাসব। এবং এইটার আহ্বায়ক হচ্ছে শামসুল আলম, ঠিক আছে। অনেক ধন্যবাদ ভাইয়া, পল্লবী রয়, অনেক ধন্যবাদ। আচ্ছা এরপরে আসেন 2রা, হ্যাঁ রাসব মানে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, এটাকে সংক্ষেপে লিখেছি আর কি, ঠিক আছে। এরপরে আসেন 11 মার্চ 1950 সালে আরেকটা সংগঠন তৈরি করে, যেটা নাম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। আচ্ছা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন,
আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, একটু বলেন তো ভাইয়া, এই যে 11 মার্চ 50 সালে লিখছি যে আমাদের আরেকটা সংগঠন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এই 50-এর আগে 11 মার্চে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছিল। কি ঘটেছিল? 48 সালে 11 মার্চে কি ঘটেছিল? প্রথম রাস্তায় নামছি আমরা, তাই না? মনে থাকবে এটা, আমরা প্রথম রাস্তায় নামছি কিন্তু ওই দিন, তার মানে আমাদের প্রথম ভাষা দিবস এটা। 52 পর্যন্ত। এই কারণে ওই দিনই কিন্তু দেখেন ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা তারা কিন্তু এই সংগঠনটা তৈরি করলো, ঢাকা ইউনিভার্সিটি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঠিক আছে? এবং এটার আহ্বায়ক হচ্ছে আব্দুল মতিন, ওনার নাম হচ্ছে আব্দুল মতিন, আব্দুল মতিন। ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন সর্বশেষ আরেকটা সংগঠন আমরা দেখব, যেটা নাম হচ্ছে, এটা হচ্ছে 31 জানুয়ারি 1952 সালে এই সংগঠনটা তৈরি হয়। ঠিক আছে? এবং এটার নাম হচ্ছে সর্বদলীয় সাথে কেন্দ্রীয় কথাটা পাবেন, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবং এটার আহ্বায়ক হচ্ছে কাজী গোলাম মাহবুব, কাজী গোলাম মাহবুব, কাজী গোলাম মাহবুব। আচ্ছা, তাহলে দেখেন এই চারটা সংগঠন, এই চারটা সংগঠনে আপনার প্যাচ লাগবে। তবে সবচেয়ে বেশি কোনটা কোনটা আসে আমি একটু 3 স্টার দিয়ে দেই। এইটা সবচেয়ে বেশি আসে, এইটা সবচেয়ে বেশি আসে, এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি আসে। এই দুইটা একটু স্টার দিয়ে রাখবেন। ঠিক আছে? একটা হচ্ছে 2রা মার্চ 48 আর 31 জানুয়ারি সর্বশেষ 52 সালের 31 জানুয়ারি। আমি আসতেছি, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা এখন পড়ালেই বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, আমি 49 পড়ালাম, এবার আমি 1952-তে চলে যাব। 49 সালে আরেকটা ঘটনা ছিল যেটা আওয়ামী লীগের এটা এখন আর আমরা পড়বো না, কারণ এটা এখন ইম্পর্টেন্ট না। ঠিক আছে? ওইটা আমরা পড়বো না, আমরা চলে যাব হচ্ছে 1952 সাল। আচ্ছা, এখন বলেন, আমি এখন 52 সালে আছি, বলেন তো কোথা থেকে? না না, ওইটা থেকে এখন তেমন কিছু নেই, গুরুত্বপূর্ণ কিছু নেই। ঠিক আছে? আচ্ছা আসেন। আচ্ছা, তাহলে আমি এখন 52 সালে আছে। এখন বলেন তো পাকিস্তানের প্রধানমন্ত্রী কে? খাজা নাজিমুদ্দিন না ভাই? ইয়াটা বিশেষণ তো লাগাইলেন না, গুটিবাজ নাজিমুদ্দিন, তাই না? তো সে কিন্তু এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী, পুরা পাকিস্তান, শুধু আমাদের পূর্ব পাকিস্তান না কিন্তু। তার মানে সে যেহেতু পুরা পাকিস্তানের প্রধানমন্ত্রী, সে চাইলে কি এখন বাংলাকে রাষ্ট্রভাষা করে দিতে পারে না ভাই? সে যদি বাংলাকে রাষ্ট্রভাষা করে দিত, মানে এখনো চাইলে কিন্তু বাংলাকে রাষ্ট্রভাষা করে দিতে পারে, সে যদি বাংলাকে রাষ্ট্রভাষা করে দিত, তাহলে কি আমাদের এতগুলা মানুষ মারা যেত? যে কিছুদিন পরে দেখবেন, মানে আমি এখন 52 সালে আছি, তার মানে ফেব্রুয়ারিতে স্টুডেন্টরা আন্দোলনে নামবে, তারা গুলি চালাবে, অনেকগুলো স্টুডেন্ট মারা যাবে। সে যদি রাষ্ট্রভাষা করে দিত, কেউ কিন্তু কিছু বলতে পারতো না, কারণ সে এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তাহলে কিন্তু এতগুলা মানুষের প্রাণ যেত না। আবার সে যদি বাংলাকে রাষ্ট্রভাষা করে দিত, তাহলে আজকে 2025 সালে এসে আমাদেরকে কি এই জিনিস মুখস্থ করা লাগতো ভাই? এই জিনিস মুখস্থ করা লাগতো? তার দোষটা কার ভাই বলেন তো? গুটিবাজ নাজিমুদ্দিনের। এই কারণে বাবা বলছি গুটিবাজ নাজিমুদ্দিন। ঠিক আছে? এখন দেখেন, এই যে 52 সালের 26 জানুয়ারিতে এই খাজা নাজিমুদ্দিন, সে কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী এখন। এই আমাদের খাজা নাজিমুদ্দিন, সে কি করলো? সে হচ্ছে রেসকোর্স ময়দানে আমাদের পল্টনে একটা ভাষণ দিল, পল্টনে একটা ভাষণ দেন। ঠিক আছে? গুটিবাজ, রাইট, হ্যাঁ এইটা ঠিক আছে। কোনটা? সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। না, আমি এটা হচ্ছে একসাথে লিখে দিয়েছি আর কি, এটা এখনই বুঝবেন। একসাথে সংগঠন চারটা লিখে দিয়েছি, বুঝছেন? আমি 52তে তো মাত্র আসলাম। ঠিক আছে? আচ্ছা দেখেন, এই যে 26 জানুয়ারি, আমি এখন এখনই বুঝবেন এটা, এই 26 জানুয়ারি 1952 সালে খাজা নাজিমুদ্দিন সে কি করলো? পল্টনে একটা ভাষণ দিল,
সেই ভাষণে কিন্তু সে আবার ওই জিন্না সাহেবের কথাটাই আবার রিপিট করলো, কি হবে, যে উর্দুকে পাকিস্তানে কি করা হবে, রাষ্ট্রভাষা করা হবে। দেখেন সে এখন আমাদের, সে যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে আমরা কিন্তু খুশি হয়েছি যে না এখন আমাদের কিছু না কিছু হলো আমাদের দাবি দেওয়া মেনে নিবে। কিন্তু সে বাঙালি হয়ে যখন আবার একটা গুটিবাজি করলো, আবার বললো যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা যা ছিল সব কিন্তু শেষ হয়ে গেল। ঠিক আছে, মনে করেন যে আমরা মানে সবাই বিশ্বাস করে আমরা আসিফ নজরুলকে হচ্ছে আমরা কি করলাম, উপদেষ্টা বানালাম। কিসের কারণে, যে আমরা উপদেষ্টা বানালাম যে আমাদের কিছু দাবি দেওয়া সে মানবে, আমাদের জন্য কিছু কাজ করবে। কিন্তু সে যদি মনে করেন আমাদের বিপক্ষে কাজ করে, তা আমাদের ভালো লাগবে? এটা সেম কাজটা কিন্তু সে করেছে। ঠিক আছে, সে যখন প্রধানমন্ত্রী হয়েছে ম্যাক্সিমাম বাঙালি কিন্তু তারা কিন্তু খুশি হয়েছিল। কিন্তু এই দিন যখন সে ভাষণ দিল যে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করা হবে, এই দেখেন 26 জানুয়ারিতে কিন্তু সে যখন ভাষণ দিল, তখন কিন্তু বাঙালিরা সবাই সবাই ওইখানে ইয়াতে ওই সমাবেশে কিন্তু প্রতিবাদ করেছে। এবং এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু দেখেন এক সপ্তাহের মধ্যে, এই কথার পরিপ্রেক্ষিতে তার ভাষণের পরিপ্রেক্ষিতে এক সপ্তাহের মধ্যেই আমরা সর্বশেষ সংগঠনটা তৈরি করলাম। খেয়াল করছেন, এই যে 26 জানুয়ারি আর হচ্ছে কত তারিখ, 31 জানুয়ারি, খেয়াল করছেন? তার মানে সিরিয়ালটা খেয়াল রাখেন। তার মানে এই যে তার ভাষণের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সর্বদলীয় সব দলকে একত্র করে সেন্ট্রাল একটা সংগঠন তৈরি করলাম, যেটার নাম হচ্ছে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। এবার ক্লিয়ার এটা? এবং গাজী গোলাম মাহবুব। ঠিক আছে, আচ্ছা এবার আসেন। হ্যাঁ রাইট। তো এবার দেখেন, হ্যাঁ লিখেন লিখেন। উম, আচ্ছা আচ্ছা, আমি দুইটা লাইন খালি মুছে দিয়ে আমি একটু আগে, হ্যাঁ একটু আগে। আচ্ছা, তো দেখেন এই যে সংগঠনটা আমরা তৈরি করলাম, ওনার কথার পরিপ্রেক্ষিতে এই সংগঠনটা তৈরি করলাম। এবং এই দিনই আমরা সিদ্ধান্ত নিলাম কি জানেন, এই দিনই আমরা সিদ্ধান্ত, এটা কি জানুয়ারি মাসের ঘটনা না, 31 জানুয়ারি, মানে জানুয়ারির শেষ। তার মানে এই দিনই আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের মাসের 21 তারিখে, আমরা কিন্তু জানি না 21 তারিখে কি হবে, কিন্তু এই দিনই আমরা সিদ্ধান্ত নিলাম যে পরের মাসের 21 তারিখ, মানে কি 21শে ফেব্রুয়ারিতে, 21 তারিখে আমরা সারা দেশে ধর্মঘট পালন করব, মানে সারা দেশে রাস্তায় নামবো আমরা। বুঝছেন তো সিদ্ধান্তটা কবে নিয়েছি আমরা? এই 31 জানুয়ারি 1952 সালে এই দিনই সিদ্ধান্ত নিয়েছি যে পরের মাসের 21 ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে আমরা সারা দেশে কি করব, ধর্মঘট পালন করব। এই 31 জানুয়ারিতে সিদ্ধান্ত নিয়েছি যে পরের মাসের 31 জানুয়ারি, এই ইয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ওই দিনই আমরা ঘোষণা দিলাম যে পরের মাসের 21 তারিখে হচ্ছে আমরা সারা দেশে আন্দোলন করব বা ধর্মঘট পালন করব। তার এই আর প্রতিবাদ স্বরূপ আমরা সারা দেশে ভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আমরা সারা দেশে ধর্মঘট পালন করব। বুঝছেন তো? আচ্ছা এবার বলেন, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, আমি এখন 52 সালে আছি, এখন আমাদের এই অঞ্চলের মুখ্যমন্ত্রী কে? নুরুল আমিন না ভাই? তার মানে এখন কিন্তু এই অঞ্চলের মুখ্যমন্ত্রী নুরুল আমিন, শুধু এই অঞ্চল পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হচ্ছে নুরুল আমিন। তো যখন আমরা যে ঘোষণাটা দিলাম যে সারা দেশে 21 তারিখে আমরা আন্দোলন করব, তো এই কথাটা কি নুরুল আমিনের কানে গেছে না ভাই? তো তারা তো জানে, তারা দেখছে যে আমরা 48 সালের 11 মার্চ আমরা কত বড় আন্দোলন করছি। আর একটা আন্দোলনে দেখা যায় কি, আহা ভাই, আমি একজন বলছে আমাদের দিকে লক্ষ্যই নেই স্যারের। কেন ভাই? আমি তো সব কথাই শুনতে পাচ্ছি আপনাদের। আপনি তো যে আপনি আমার সাথে আছেন এটাও আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা আমাদের দিকে লক্ষ্য নাই কেন, থাকবে না কেন? আমি কিন্তু প্রত্যেকটা অ্যান্সার দিচ্ছি আপনাদের, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটার অ্যান্সার দিচ্ছি। আচ্ছা যেটা বলছিলাম,
আচ্ছা, আজান দিচ্ছে তো এই কারণে আমি একটু অফ অফ আছি। হ্যাঁ, অনলাইনে যারা আছেন আপনারা একটু ইয়া করবেন। আমি আসেন এবার শুরু করি আমরা। হ্যাঁ আসেন। তো আমি কোথায় ছিলাম? আমি এই যে দিন, হ্যাঁ, ধর্মঘট। তার মানে আমরা 31 তারিখে ঘোষণা দিলাম যে আমরা পরের মাসের 21 তারিখে আমরা সারা দেশে আন্দোলন করব। এখন একটা জিনিস খেয়াল করেন, আন্দোলনের মাধ্যমে তারা কিন্তু যারা সরকারের ইয়াতে থাকে তারা কিন্তু আন্দোলনকে খুব ভয় পায়। দেখবেন যখনই আন্দোলন স্টুডেন্টরা আন্দোলনের ঘোষণা দেয় তারা এটার জন্য বিশেষভাবে প্রিপারেশন নেয়, কারণ একটা আন্দোলনের মাধ্যমে একটা সরকারকে কিন্তু নামিয়ে দেওয়া যায়, তাই না? তো সে দেখলো যে সে একটা ভয়ে ছিল যে না জানি 21 তারিখে কত বড় আন্দোলন হয়, এবং এই কারণে সে এই আন্দোলনের ভয়ে তার আগের দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারিতে 21 তারিখের আগের দিন অর্থাৎ 20 ফেব্রুয়ারি সারা দেশে 144 ধারা জারি করেন, মানে কারফিউ যেটাকে বলি, 144 ধারা জারি করেন। কে করেন এটা বলেন তো? নাজিমুদ্দিন তো এখানে দায়িত্ব নেই, এখানে দায়িত্ব কি আছে? নুরুল আমিন আছে, রাইট? তার মানে নুরুল আমিন হচ্ছে সারা দেশে 144 ধারা জারি করেন, ঠিক আছে? 144 ধারা জারি করেন। এবার দেখেন, তো এই যে 144 ধারা জারি করেন, 144 ধারা মানে কি? 144 ধারা মানে হচ্ছে আমাদের সংবিধানে কি আছে যে জরুরি অবস্থার কথা বলা আছে। 144 ধারা মানে হচ্ছে জরুরি অবস্থা, যে দেশে যদি জরুরি অবস্থা জারি করা হয় তাহলে আমাদের যে মৌলিক অধিকার আছে, 6টা মৌলিক অধিকার, এগুলো অটোমেটিক স্থগিত হয়ে যায়। 6টা মৌলিক অধিকার কি কি আমি জাস্ট একটু ইয়া করে লিখে দিচ্ছি। যেমন আমাদের সংবিধানে 36, তারপরে 37, 38, 39, 40 এবং 42, এই 6টা মৌলিক অধিকার অটোমেটিক স্থগিত হয়ে যায়। এই 6টা মৌলিক অধিকার কি? যেমন 36-এ বলা আছে, লিখতে হবে না, এগুলো সংবিধানে আমরা পড়বো, আবার সমস্যা নেই। 36-এ বলা আছে চলাফেরা স্বাধীনতা, চলাফেরা স্বাধীনতা। তার মানে এখানে যেটা বলা আছে যে প্রজাতন্ত্রের সীমানার মধ্যে আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় যাকে ইচ্ছা তাকে নেই কি করতে পারবেন? চলাফেরা করতে পারবেন। এক্ষেত্রে রাষ্ট্র আপনাকে কোনো ধরনের কি করতে পারবে না? বাধা দিতে পারবে না, ঠিক আছে? তবে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে আপনি যে আমি বলছি যাকে ইচ্ছা তাকে নিয়ে চলাফেরা করতে পারবেন, তার মানে আপনি অবৈধ কাউকে নিয়ে কিন্তু চলাফেরা করতে পারবেন না। আপনার সাথে যে থাকবে সে কি হতে হবে? সে কিন্তু বৈধ হতে হবে। খেয়াল রাখেন, কিন্তু এটা যদিও সংবিধানে বলা নাই, কিন্তু আমি একটু ইয়া করে দিলাম, এটাকে একটু সতর্ক করে দিলাম, ঠিক আছে? সাথে যে থাকবে সে কি হতে হবে? এখন আমার কথা শুনি না বললেন যে সংবিধান এটা হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন, এখানে যা আছে এটা আপনাকে মানতেই হবে, কেউ এটাকে অস্বীকার করতে পারবে না। এমন কোন আদালত না এই কথা আমার এই কথা ডিনাই করতে পারবে, কারণ এটা আমাদের সংবিধানে বলা আছে, ঠিক আছে? তবে এই কথায় খুশি হয়ে আপনি যদি মনে করেন যে মানে একজনকে নিয়ে বের হয়ে গেলেন, কক্সবাজার ঘুরতে চলে গেলেন, তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তার মানে সাথে যে থাকবে সে কি হতে হবে ভাই? সে বৈধ হতে হবে। কিন্তু যদি আমরা দেখলাম 36-এ চলাফেরা স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু যদি 144 দ্বারা জারি হয়, দেশে যদি 144 দ্বারা জারি হয়, এটা অটোমেটিক স্থগিত থাকবে, আপনি কোনো চলাফেরা করতে পারবেন না। ঠিক একইভাবে 37-এ সমাবেশের স্বাধীনতার কথা বলা আছে, তার মানে আপনি যে কোনো সমাবেশ করতে পারবেন, সমাবেশে যোগ দিতে পারবেন, কিন্তু যদি 144 দ্বারা জারি হয় কোনো সমাবেশ করতে পারবে না, স্থগিত থাকবে। তারপরে সংগঠনের স্বাধীনতা 38-এ বলা আছে, তাই ঠিক একই রকম আপনি যে কোনো সংগঠন করতে পারবেন, যোগ দিতে পারবেন, ফর্ম করতে পারবেন, কিন্তু যদি 144 দ্বারা জারি হয় আপনি কিন্তু কোন সংগঠনে যেতেও পারবেন না, সমাবেশ সংগঠন করতেও পারবেন না। একইভাবে 39 কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, তার মানে 39-এ বাক স্বাধীনতার কথা বলা আছে, কিন্তু 144 দ্বারা যদি মানে জরুরি অবস্থা যদি জারি হয় আপনি কি করতে পারবেন না? আপনি কারো বিরুদ্ধে কথা বলতে পারবেন না, ঠিক আছে? মানে একদম স্টপ থাকতে হবে, বুঝছেন তো?
ঠিক একইভাবে 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। আপনি যদি মুভমেন্ট করতে না পারেন, চলাফেরা করতে না পারেন, পেশায় কি যেতে পারবেন? তো এগুলো অটোমেটিক কি থাকে? স্থগিত থাকে। ঠিক আছে। তারপরে 42 হচ্ছে সম্পত্তির অধিকার, মানে আপনি প্রজাতন্ত্রের সীমানার মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সম্পত্তি ক্রয় করতে পারবেন, বিক্রয় করতে পারবেন, বিলি বন্টন করতে পারবেন। কিন্তু যদি 144 দ্বারা জারি হয়, মানে জরুরি অবস্থা জারি হয়, যতদিন জরুরি অবস্থা থাকবে ততদিন আপনি কোনো সম্পদ ক্রয় করতে পারবেন না, কোনো সম্পদ বিক্রয় করতে পারবেন না, এটাও স্থগিত থাকবে। তো দেশে যদি পাকিস্তানের, হ্যাঁ ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এই যে আপনারা জানেন যে যদি জরুরি অবস্থা জারি হয় এগুলো কিন্তু অটোমেটিক কি থাকে ভাই? অটোমেটিক স্থগিত থাকে। ঠিক আছে। তো এই আন্দোলনের ভয়ে নুরুল আমিন কি করলো? 20 তারিখে সারা দেশে সে কি করলো? 144 ধারা কিন্তু জারি করলো। ঠিক আছে। ওই যে 20 তারিখে দেখেন, ঠিক আছে। ওই আগের দিনই সে কি করলো, মানে 31 তারিখে যখন আমরা ঘোষণা দিলাম যে পরের মাসে 21 তারিখে আমরা আন্দোলন করব, তার কানে তো গেছে জিনিসটা। এখন সে তো আর 31 তারিখের পরে 1 তারিখে তো সারা দেশে 144 দ্বারা জারি করে লাভ নাই। 144 দ্বারা সমাবেশে যেন মানুষজন না আসতে পারে, এই কারণে কি করতে হবে? আগের দিনই তো ইয়া করতে হবে যেন মানুষজন যেন চলাফেরা করতে না পারে। এই কারণে 20 তারিখে হচ্ছে সে কি করলো? 144 দ্বারা জারি করলো। তো হ্যাঁ রাইট। তো এই 20 তারিখের পরে আমরা দেখেছি যে একজন বলছে 37 নম্বর অনুচ্ছেদটা, এটাকে আমি আমাদের সংবিধানে আবার পড়াবো। একজন 37 নম্বর অনুচ্ছেদটা বলতে বলছে, আমি জাস্ট এক লাইনে লিখে দিচ্ছি। এটা হচ্ছে চশমা সংবাদ দিয়ে মনে রাখতে পারেন। চশমা চ দিয়ে হচ্ছে চলাফেরা স্বাধীনতা, এটা হচ্ছে 36-এ। সমা, এই সমা দিয়ে হচ্ছে সমাবেশের স্বাধীনতা 37-এ। তারপরে সং দিয়ে হচ্ছে সংগঠনের স্বাধীনতা 38-এ। বাক মানে বাক স্বাধীনতা 39-এ। চশমা সংবাদ দিয়ে 36, 37, 37, 39। যদিও এটা আজকের পড়া না, আমরা হ্যাঁ অবশ্যই বৈধ হতে হবে, খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এবার দেখেন আমরা 20 তারিখে, এরপরে আমরা চলে যাব 21 তারিখে। এবং 21 তারিখে 21শে ফেব্রুয়ারিতে 52 সালের 21শে ফেব্রুয়ারিতে কি হয়েছে আপনারা সবাই জানেন যে 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে তৎকালীন ছাত্রনেতা, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রনেতা ছিলেন গাজীউল হক। গাজীউল হকের নেতৃত্বে সব ছাত্ররা কি করে? ঢাকা ইউনিভার্সিটির আমতলায় গিয়ে তারা কি হয়? একত্রিত হয়। এবং সেখানে ওই গাজীউল হকের নেতৃত্বে সিদ্ধান্ত হয় যে আমরা নুরুল আমিনের যে 144 ধারা আছে এটাকে আমরা কি করব? ভঙ্গ করব। রাইট। এবং তারা কি করে? যে কথা সেই কাজ। তারা কিন্তু 10 জন করে কি করে? এই 144 ধারা ভঙ্গ করে। তারা হচ্ছে ওই ঢাকা মেডিকেলের দিকে যখন যায় তখনই কি করে? তাদের উপরে ঢাকা মেডিকেল, এখন যে আমাদের শহীদ মিনার আছে, ঢাকা মেডিকেলের গেটের সামনে যখন আসে তখন পুলিশ তাদেরকে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ তাদের উপরে কি করে? গুলি চালায়, তাই না? তো 21 তারিখে দেখেন, এই যে 21 তারিখে এই গাজীউল হক নামটা একটু মনে রাখতে হবে যে গাজীউল হক, এই গাজীউল হক হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদের ভাষার যে প্রথম যে গান, এই গানটা কিন্তু তার লেখা, এই গাজীউল হকের লেখা। আমাদের প্রথম ভাষার যে প্রথম গান, ওটার নাম কি জানেন? ভুলবো না 21শে ফেব্রুয়ারি, ভুলবো না 21শে ফেব্রুয়ারি। এটা হচ্ছে আমাদের ভাষার প্রথম গান। 21শে ফেব্রুয়ারি, ভুলবো না 21শে ফেব্রুয়ারি, ভুলবো না। এটা হচ্ছে আমাদের ভাষার প্রথম গান। এটা কার লেখা ভাই? এই গাজীউল হকের, যার নেতৃত্বেই ছাত্ররা সিদ্ধান্ত নিয়েছিল আমরা নুরুল আমিনের দেওয়া 144 দ্বারা কি করব? ভঙ্গ করব। নেতৃত্বেই হচ্ছে সবাই জারি ভঙ্গ করে, 10 জন করে তারা হচ্ছে মিছিল বের করে। ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটির, হ্যাঁ ফেব্রুয়ারির হচ্ছে প্রথম গান হচ্ছে এটা। ঠিক আছে। ভুলবো না 21শে ফেব্রুয়ারি, ভুলবো না, এটা আমাদের প্রথম গান। তো আমাদের আরেকটা গান আছে আপনারা জানেন, বর্তমানে জনপ্রিয় গান কিন্তু এটা না। 21শে ফেব্রুয়ারিতে আমরা কোন গানটা করি এখন? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, তাই না? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই গানটা রচয়িতা কে? আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। আচ্ছা, এটার গীতিকার কে? আব্দুল
গাফফার, গাফফার। আর সুরকার, সুরকার দুইজন, দুইজন। প্রথম সুরকার আব্দুল লতিফ, আব্দুল লতিফ। আর বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, আলতাফ মাহমুদ। ঠিক আছে, রাইট। বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আচ্ছা, তো এবার আসেন, এবার দেখেন তো ছাত্ররা এবার মিছিল বের করলো। মিছিল বের করার পর যে কথা সে কাজ, পুলিশ কিন্তু ছাত্রদের উপরে গুলি চালালো এবং গুলিতে আমরা দেখেছি, এটা পরে, অনেক পরে, আমরা পরে হচ্ছে 21শে ফেব্রুয়ারিতে গাজীউল হক যেটা লিখেছে, 21শে ফেব্রুয়ারিতে গাজীউল হক এই দিন রাতেই হচ্ছে গানটা রচনা করছে আর কি, মানে যেদিন ছাত্রদের উপরে গুলি চালালো এরপরে কিন্তু উনি কিন্তু আপনার এই গানটা, আমাদের 21-এর প্রথম গানটা রচনা করলো। ঠিক আছে, এরপরে দেখেন, রাইট। এখন কথা হচ্ছে এই যে ছাত্ররা যে রাস্তায় নামলো, ছাত্রদের উপরে গুলি চালালো, এই গুলিতে আমরা দেখেছি যে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর সহ অনেকেই কিন্তু মারা গিয়েছে, রাইট। তো এখান থেকে আমাদের এগুলো সবাই আমরা জানি। আমি একটা নাম লিখবো যেটা হচ্ছে শফিউর রহমান, যিনি শফিউর রহমান, উনি মারা গিয়েছেন কিন্তু 21 তারিখে না, উনি মারা গিয়েছেন হচ্ছে 22 ফেব্রুয়ারি। উনি মারা গিয়েছেন হচ্ছে 22 ফেব্রুয়ারি। ঠিক আছে, সরকারের নাম সুরকার, সুরকার হচ্ছে একজন হচ্ছে আব্দুল লতিফ, বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। ঠিক আছে, বর্তমান সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ, প্রথম সুরকার হচ্ছে আব্দুল লতিফ। ঠিক আছে, আচ্ছা 21 তারিখে না, না ওই যে মারা যাওয়ার কাহিনীটা বলতেছি, মারা যাওয়ার কাহিনীটা বলতেছি আগে, এটা একটু লিখেই। আচ্ছা, তো যেটা বলছিলাম যে 21 তারিখে যারা মারা গেছে, যেমন আমি একটু নামগুলো লিখি, আব্দুল সালাম, আব্দুল সালাম, তারপরে আবুল বরকত, আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল জব্বার, রফিক উদ্দিন। একটা বাচ্চা মারা গিয়েছিল, ওনার নাম হচ্ছে ওহিউল্লাহ, ওহিউল্লাহ, ওহিউল্লাহ। এরা সবাই হচ্ছে 21 তারিখের শহীদ, এরা সবাই হচ্ছে 21 তারিখে মারা গিয়েছেন। ঠিক আছে, রাইট। হ্যাঁ, এবার আসেন তো তাদের থেকে ছোটখাটো পরীক্ষায় তাদের পরিচয়টা আসে, আমরা একটু পরিচয়টা জেনে নিব, কারণ এদের থেকে নামগুলো সবাই জানে কিন্তু পরিচয়টা আসে কে কি করেছেন। ঠিক আছে, এই যে দেখেন আব্দুল সালাম, উনি কি করতেন জানেন? উনি কিন্তু পিয়ন ছিলেন, পিয়ন, উনি ছিলেন হচ্ছে পিয়ন। ঠিক আছে, তো এটা মনে রাখবো কেমনে, এটা মনে রাখবো কেমনে, এটা ওহিউল্লাহ, এটা শিশু, বাচ্চা, উনি 9 বছরের একটা শিশু ছিল, 9 বছরের বাচ্চা ওহিউল্লাহ। আর শফিউর রহমান 22 তারিখে মারা গিয়েছেন। ঠিক আছে, আচ্ছা এটা একটু বলি, 22 তারিখে মারা যাওয়ার ইয়াটা হচ্ছে যে 21 তারিখে যারা মারা গেছে সেটার প্রতিবাদে আবার মিছিল হয়েছে, ওইখানে আবার গুলি চালাইছে, সেখানে হচ্ছে কিন্তু শফিউর রহমান মারা গেছে। আচ্ছা, এই যে আব্দুল সালাম, উনি যে পিয়ন ছিলেন, এটা মনে রাখবেন কেমনে? হ্যাঁ, এই যে দেখেন ওনার নামের মধ্যে সালাম আছে, তার মানে পিয়নরা মানুষকে দেখলে কি করে, আগে সালাম দেয়, এটা দিয়ে মনে রাখবেন। ঠিক আছে, আব্দুল সালাম পিয়ন ছিলেন। এরপরে দেখেন আবুল বরকত, ওনার আরেকটা নাম আছে, ডাক নাম আবাই, ওনার ডাক নাম হচ্ছে আবাই। উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, এই একজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র। হ্যাঁ, আবুল বরকত রাষ্ট্রবিজ্ঞান ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলেন হচ্ছে আবুল বরকত, যার ডাকনাম হচ্ছে আবাই। এটা পরীক্ষা, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা, এটা সব সময় আসে, বুঝছেন তো? যে কোনো ঢাকা ইউনিভার্সিটির যে পরীক্ষা হয় ও সব সময় কোশ্চেনটা আসে। এটা মনে রাখবেন কেমনে? এটা মনে রাখবেন এইভাবে, দেখেন ওনার নামের মধ্যে কি আছে ভাই, বরকত আছে। আপনি জাস্ট মনে রাখার জন্য মনে রাখতে পারেন যে আপনাকে আল্লাহ বরকত দিয়েছে, দেখি আপনি কি করতে পেরেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পেরেছেন। এবার এটা দিয়ে মনে রাখলে আপনার জন্য মনে রাখাটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, রাইট। এরপর আসেন আব্দুল জব্বার,
আব্দুল জব্বার। আব্দুল জব্বার উনি হচ্ছে দর্জি ছিলেন, পেশা ছিলেন হচ্ছে দর্জি। উনি ছিলেন হচ্ছে পেশায় দর্জি। তো এটা মনে রাখবেন কেমনে? এটা মনে রাখতে পারেন এভাবে, জব্বারের নামের সাথে একটা নাম মনে রাখতে পারেন জুব্বা। জব্বার জুব্বা। জুব্বা কারা বানায় ভাই? দর্জিরা বানায়। আমি এটা দিয়ে মনে রাখি সাধারণত। ঠিক আছে, আপনি চাইলে এটা দিয়ে মনে রাখতে পারেন, জব্বার জুব্বা মানে দর্জি। ঠিক আছে, এরপর আসেন রফিক উদ্দিন। এই যে রফিক উদ্দিন, উনি হচ্ছে জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। তখন তো এটা ইউনিভার্সিটি ছিল না, কলেজ ছিল। জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন হচ্ছে আমাদের রফিক উদ্দিন। ঠিক আছে, আচ্ছা এই যে এটা কেমনে মনে রাখবেন? এটা মনে রাখার জন্য আমার কাছে ভালো কোনো টেকনিক নাই, তবে আমি যেটা দিয়ে মনে রাখি সেটা হচ্ছে, দেখেন উদ্দিনের মধ্যে ডাবল দ, জগন্নাথের মধ্যে কি আছে? ডাবল ন। এটা দিয়েও আপনি চাইলে ছাত্র ছিলেন। ঠিক আছে, জগন্নাথ কলেজের ছাত্র ছিলেন। আচ্ছা, এরপর আসেন আর এটা তো বাচ্চা, একটা ওহিউল্লাহ বাচ্চা শিশু একটা মারা গিয়েছিলেন। আচ্ছা, ও কি বুঝতো? উনি কি বুঝতেন আসলে? উনি আন্দোলনে কি বুঝতেন? 9 বছরের একটা শিশু, সে কেন মারা গেল ভাই? হ্যাঁ, এরকম হইতে পারে যে দেখতে গেছে। আমাদের এইবার আন্দোলনে বাচ্চা মারা গেছে না, অনেক অনেক মারা গেছে। তো অন্য কোনো কারণ হইতে পারে। ঠিক আছে, এই তো আসে, এই হচ্ছে আমাদের মোটামুটি শফিউর রহমান। উনিও ছাত্র ছিলেন, উনিও হচ্ছে ছাত্র ছিলেন। ঠিক আছে, না না, উনি হচ্ছে আপনার ইয়া ছিলেন, এই যে কি বলে, হাইকোর্টের কর্মচারী ছিলেন, কর্মচারী, হাইকোর্ট, হাইকোর্ট শফিউর রহমান। ঠিক আছে, আমাদের শফিউর রহমান, আর উনি হচ্ছে 22 তারিখে মারা গিয়েছেন। আচ্ছা, এবার আসেন আমরা ভাষা আন্দোলনের, আমাদের একটু ভাষা আন্দোলন নিয়ে আমাদের যে কোশ্চেন গুলো সবচেয়ে বেশি আসতে দেখা যায়, যেমন আমাদের প্রথম শহীদ মিনার। আমাদের ভাষা আন্দোলনের যত প্রথম, এগুলো সবসময় পরীক্ষা আসে। আমাদের প্রথম শহীদ মিনার, যেটার নাম হচ্ছে শহীদ স্মৃতিস্তম্ভ। শহীদ স্মৃতিস্তম্ভ, শহীদ স্মৃতিস্তম্ভ, এবং এটা আছে রাজশাহী কলেজে, রাজশাহী কলেজ। যারা রাজশাহীর আছেন তারা হয়তো দেখতে পারেন শহীদ স্মৃতিস্তম্ভ। এটা আমাদের এই যে 21 তারিখে যে ঘটনাটা ঘটে, সেই দিন রাতেই নির্মাণ করা হয় এটা, প্রথম শহীদ মিনার। 21 তারিখ রাতেই, যেদিন ঘটনা ঘটে, পুলিশ ছাত্রদের উপরে গুলি চালালো, এতগুলো মানুষ মারা গেল, ওই দিনেই এই রাজশাহী কলেজের ছাত্ররা হচ্ছে এটা নির্মাণ করে, কলেজের ছাত্ররা। ঠিক আছে, শহীদ স্মৃতিস্তম্ভ। রাজশাহী ইউনিভার্সিটি না, কিন্তু রাজশাহী কলেজ এখনো আছে। রাজশাহী কলেজ কিন্তু বিখ্যাত একটা কলেজ। ঠিক আছে, ন্যাশনালের ভিতরে অনেক ভালো একটা কলেজ। এটাকে কলেজ না ইউনিভার্সিটি বললেও কম হবে না। এখান থেকে প্রত্যেক বছর মানে কয়েকশো স্টুডেন্ট কিন্তু ক্যাডার হয়ে বের হয়, বুঝছেন, রাজশাহী কলেজ। তো সেই রাজশাহী কলেজে আমাদের প্রথম ইয়া। ঠিক আছে, কর্মচারী, হাইকোর্ট, হাইকোর্টের কর্মচারী, হ্যাঁ, লাকি হাসান, হ্যাঁ, হাইকোর্টের কর্মচারী। আচ্ছা, এবার আসেন প্রথম শহীদ মিনার। আর আমাদের যেটা আমরা বর্তমানে ঢাকায় দেখতে পাচ্ছি, ঢাকায় নির্মিত, ঢাকায় নির্মিত শহীদ মিনার, এটা কিন্তু ঢাকায় নির্মিত যে শহীদ মিনার, এটা কিন্তু আমরা নির্মাণ করে হচ্ছে 23 ফেব্রুয়ারিতে। 23 ফেব্রুয়ারি, হ্যাঁ, 1 নম্বর কলেজ হচ্ছে রাজশাহী কলেজ। ঠিক আছে, রাইট। আচ্ছা, তারপরে আসেন ঢাকায় নির্মিত, যেটা দেখলাম এটা হচ্ছে আমাদের 23 তারিখে। এবং আপনারা জানেন যে এই যে 23 তারিখে আমরা এই শহীদ মিনার নির্মাণ করার পরে ওই রাতেই কিন্তু আবার আপনার ইয়া কি বলে, না না সরি, এটা 23 তারিখে নির্মাণ করি, এটা উদ্বোধন করি হচ্ছে আমরা 24 তারিখ। উদ্বোধন করি হচ্ছে 24 ফেব্রুয়ারি। এবং এই দিনে আবার পুলিশ কিন্তু এটাকে ভেঙে ফেলে। এবং এটা উদ্বোধন কে করেন? শফিউরের বাবা, শফিউরের বাবা মাহবুবুর রহমান, উনি হচ্ছে এটা উদ্বোধন করেন। ঠিক আছে, মাহবুবুর রহমান।
ওনার নাম হচ্ছে মাহবুবুর রহমান, মানে শফিউরের বাবার নাম হচ্ছে মাহবুবুর রহমান। ঠিক আছে, জি জি। আচ্ছা, এরপরে আসেন। এবার আসেন দেশের বাইরে প্রথম শহীদ মিনার। দেশের বাইরে বাইরে প্রথম শহীদ মিনার। দেশের বাইরে প্রথম শহীদ মিনার ওল্ডহ্যাম, ওল্ডহ্যাম যুক্তরাজ্য, ওল্ডহ্যাম যুক্তরাজ্য। হ্যাঁ, এই যে রাজশাহী কলেজের স্টুডেন্ট পেয়েছি। ঠিক আছে, যাক, ঠিক আছে। হ্যাঁ, কোন কোন বইতে কার যেন মা উদ্বোধন করে। আচ্ছা, মার ব্যাপারটা একটু ক্লিয়ার করেন, আমি এটা বলতে চাচ্ছিলাম না, তারপর চলে আসে। দেখেন, খেয়াল করেন, এই শহীদ মিনার যে আমরা উদ্বোধন করলাম 24 তারিখে, ওই দিনই কিন্তু আবার পুলিশ এটা ভেঙে ফেললো। ওই দিন কিন্তু শহীদ শফিউরের বাবা উদ্বোধন করছে এবং ওইটা পুলিশ কিন্তু ভেঙে ফেলছে। ভেঙে ফেলার পরে এটা আমরা কাজ, এই যে 52 সালের পরে 1957 সালে আবার এটার কাজ শুরু করছিলাম, কিন্তু শেষ করতে পারে নাই। তারপরে 58 সাল থেকে আপনারা জানেন যে পাকিস্তানের সামরিক আইন, ওই যে আইয়ুব খানের সামরিক শাসন শুরু হয়েছে। তো এই 58 সাল থেকে, মানে 57 সালে শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। তো 58 সাল যখন আসলো তখন আবার এটা কাজ বন্ধ হয়ে গেল, কারণ আইয়ুব খান যখন ক্ষমতায় আসলো সে কিন্তু ওই সামরিক আইন জারি হয়েছে, তখন থেকে আবার পুরো কাজ এটার বন্ধ। মানে 58 থেকে 62 সাল পর্যন্ত এটা কাজ বন্ধ ছিল। পরে 63 সালে আবার আমরা তাও তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে এটা কাজ শুরু করি, এবং এই 63 সালেরই 21 ফেব্রুয়ারিতে এটা আমরা আবার উদ্বোধন করি। এবার উদ্বোধন করেন কে জানেন? এবার উদ্বোধন করেন হচ্ছে বরকতের মা হাসিনা বেগম। ওই যে একজন বলছে স্যার কার মা যেন উদ্বোধন করে, এবার উদ্বোধন করে হচ্ছে বরকতের মা হাসিনা বেগম। হাসিনা বেগম, এই যে আবার একটা নাম চলে আসছে, আমাদের কমন একটা নাম। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা আমাদের শহীদ মিনার সম্পর্কে জানতে চাইলে এটা ইয়া করতে পারেন, এবং এই নামটাও কিন্তু মাঝে মাঝে আসতে দেখা যায়, কারণে অনেকের কনফিউশন থাকে। জেনে নিলে ওল্ডহ্যাম যুক্তরাজ্য, ভাইয়া ওল্ডহ্যাম যুক্তরাজ্য। ঠিক আছে, ওল্ডহ্যাম যুক্তরাজ্য। 21 ফেব্রুয়ারিতে, এই যে 21 ফেব্রুয়ারিতে আমরা এটা উদ্বোধন করি। ঠিক আছে, আচ্ছা, এটা 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 হচ্ছে 97 সালে। আমি একটু এগুলো লিখে দিচ্ছি। দেশের বাইরে যেটা, এটা হচ্ছে 1997 সালে। হ্যাঁ, এটা হচ্ছে 1900 কোথায় যেন লিখছিলাম, এই যে এটা ওল্ডহ্যাম যুক্তরাজ্যে আমরা যে প্রথম শহীদ মিনার নির্মাণ করি দেশের বাইরে, এটা হচ্ছে 1997 সালে। ঠিক আছে, হ্যাঁ, তারের আপা। আচ্ছা, এরপর আসেন মুসলিম বিশ্বে প্রথম শহীদ মিনার। মুসলিম বিশ্বে প্রথম শহীদ মিনার, মুসলিম বিশ্বে প্রথম শহীদ মিনার ওমানে। আমরা ওমানে 2005 সালে নির্মাণ করি। ঠিক আছে, মুসলিম বিশ্বে প্রথম শহীদ মিনার ওমান। আচ্ছা, এবার আসেন যে এই যে আমরা এই যে ভাষা আন্দোলনকে নিয়ে পড়ছি আমরা, আমাদের যে 21 ফেব্রুয়ারি, এরপর থেকে কিন্তু আমরা 21 ফেব্রুয়ারিকে আমাদের কি বলে ভাষা দিবস হিসেবে পালন করি, তাই না? তো এই 21 ফেব্রুয়ারিকে যে আমরা ভাষা দিবস হিসেবে পালন করি, সেইটা আবার 1999 সালে, এই যে এটা কিন্তু এখন আমরা শুধু আমাদের ভাষা দিবস না, এটা কিন্তু আন্তর্জাতিকভাবে পৃথিবীর সব মানুষের ভাষা দিবস এটা। ঠিক আছে, এবং এটা স্বীকৃতি পায় হচ্ছে 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো। এই নামটা একটু মনে রাখতে হবে, ইউনেস্কো। এটা কিন্তু পরীক্ষা আসে। হ্যাঁ, 1999 সালের 17ই নভেম্বর ইউনেস্কো তাদের 30তম সাধারণ অধিবেশনে 30তম সাধারণ অধিবেশনে 30তম সাধারণ অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে হ্যাঁ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে।
স্বীকৃতি দেয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এবং এখানে ইউনেস্কো নামটা মনে রাখতে হবে, তারিখটা মনে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। এবং 2000 সালে কার মা, এটা আমি তো বলে দিছিলাম, বরকতের মা, হ্যাঁ, বরকতের মা হাসিনা বেগম। তো 2000 সালে বিশ্বের 188টি দেশ একসাথে, 188টি দেশ একসাথে 21শে ফেব্রুয়ারিকে, এটা দেখেন আমাদের জন্য বিশাল এক পাওয়া যে আমরা রক্ত দেওয়ার মাধ্যমে এই 21শে ফেব্রুয়ারিকে শুধু এখন আমাদের মাতৃভাষা দিবস না, এটা সারা পৃথিবীর সকল মানুষের মাতৃভাষা দিবস হিসেবে পালন করি। ঠিক আছে? এবং 2000 সাল থেকে সবাই একসাথে পালন করতেছে যে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। রাইট, হ্যাঁ। ভাই আপনি আমাকে আব্দুল মান্নান এই প্রশ্নটা আমাকে না করে যদি গুগলে করতেন আপনার কাছে অ্যান্সার চলে আসতো। উনি 3বার প্রশ্ন করেছে ঢাকা কলেজ কত সালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, এটা কি আজকের ক্লাসের টপিকস? আজকের এই কোশ্চেনটা আপনি যদি আমাকে না করে গুগলে করতেন, যে আমি একটু গুগলে যাই, একটু গুগল করি, পুরো ইতিহাস চলে আসতো। পরে উনি রাগ করে আমাকে কি লিখছে, ক্লাস করে কি লাভ যদি জানতে চায় উত্তর না দেয় স্যার। দেখছেন অবস্থা? আচ্ছা, এটা হচ্ছে আমি বলেছি যে 30তম অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। কে দেয় ভাইয়া? ইউনেস্কো দেয়। ঠিক আছে, লেখাগুলো ভালো করে লেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আর 2000 সালে বিশ্বের 188টি দেশ একসাথে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে। ঠিক আছে, মানে এরপর থেকে কিন্তু এই যে দেখছেন আপনার অ্যান্সার কিন্তু অলরেডি তৌফিকুল ইসলাম ভাই দিয়ে দিয়েছে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি না আপু, এটা ঢাকা কলেজের কথা বলছে। হ্যাঁ, ঢাকা কলেজ 47 সালে, 1841। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখেন আমরা কি দেখলাম, আমরা 21শে ফেব্রুয়ারির ইয়াগুলো দেখলাম, আমরা আর কয়েকটা জিনিস দেখব। সেটা হচ্ছে ভাষা আন্দোলনে যত প্রথম এগুলা থেকে পরীক্ষায় সবসময় কোশ্চেন থাকে। যেমন আমাদের ভাষা আন্দোলনের প্রথম কবিতার নাম কি ভাই? প্রথম কবিতা কাঁদতে আসেনি। কিসের জন্য এসেছি ভাইয়া? আসলে কার ফাঁসির দাবি নিয়ে এসছেন? হ্যাঁ, কাঁদতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা কার কবিতাটা কার? মাহবুবুল আলম চৌধুরী। ঠিক আছে, আয়েশা সিদ্দিকা, হ্যাঁ, ফাঁসির দাবি নিয়ে এসেছি। আচ্ছা, এরপর আসেন প্রথম উপন্যাস যদি দেখি আমরা, ভাষা আন্দোলনের প্রথম উপন্যাস আরেক ফাল্গুন। এটা কার? জহির
রায়হান, আরেক ফাল্গুন, জহির রায়হান। তারপর আসেন প্রথম গান, অলরেডি কিন্তু আমরা গান কিন্তু শিখে ফেলেছি, বলেন তো কোন গানটা? ভুলবো না ভুলবো না, তাই না? ভুলবো না ভুলবো না, কার লেখা এটা গানটা ভাই? গাজীউল হকের, গাজীউল হক প্রথম গান, রাইট। এরপর আসেন প্রথম গানের পরে আমরা চলে যাব হচ্ছে প্রথম নাটক। প্রথম নাটক, নাটকের নাম হচ্ছে কবর। এটা হচ্ছে মুনির চৌধুরী, মুনির চৌধুরীর কবর নাটক, মুনির চৌধুরীর। তারপর আসেন প্রথম উপন্যাস দেখলাম, আমরা কবিতা দেখলাম, তারপর হচ্ছে আমরা প্রথম গান দেখলাম। আচ্ছা এবার বলেন তাহলে আপনাদের ভাষা আন্দোলন নিয়ে প্রথম সংগঠনের নাম কি বলেন? তমুদ্দুন মজলিস, তাই না? প্রথম সংগঠন হচ্ছে তমুদ্দুন মজলিস। প্রথম আমরা রাস্তায় নামি কবে ভাই? 11ই মার্চ, তাই না? প্রথম শহীদ কে আমাদের? ওইটা লিখে দেয়নি না, প্রথম শহীদ রফিক উদ্দিনের নামের পাশে একটু লিখেন, প্রথম শহীদ রফিক উদ্দিন হচ্ছে প্রথম শহীদ। ঠিক আছে, ভাষা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন। ঠিক আছে ভাইয়া, প্রথম শহীদ হচ্ছে রফিক উদ্দিন। তারপরে আসেন আমাদের প্রথম চলচ্চিত্র, আরেকটা জিনিস লিখে নেন, চলচ্চিত্র 11ই মার্চ। হ্যাঁ, আমরা প্রথম রাস্তায় নামি হচ্ছে 48 সালের 11ই মার্চ। ঠিক আছে, এরপর আসেন প্রথম আমাদের প্রথম চলচ্চিত্র, চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া। কার এটা ভাই? এটা জহির রায়হানের, জহির রায়হান। এটা হচ্ছে ভাষা আন্দোলনকে নিয়ে, হ্যাঁ, রায়হান, জহির রায়হান। প্রথম চলচ্চিত্র হচ্ছে জীবন থেকে নেয়া, যেটা হচ্ছে আমাদের জহির রায়হানের। ওকে, আচ্ছা আমি এখানে আর একটা জিনিস খালি লিখে দিব, লিখে দিয়ে আমাদের 52 শেষ। ঠিক আছে, আমাদের 52 শেষ। আমরা শুনেন, এরপরে আমি ক্লাস না নিতে পারলো যেই টিচারে আসবে 52 পরে 54 সাল থেকে পড়াতে বলবেন। ঠিক আছে, আর একটু ডিটেলস পড়ানোর কারণটা হচ্ছে প্রিপারেশনটা একবারে নেন, যেন বারবার আপনার যার পড়া না লাগে। এই কারণে আমি অ্যাটলিস্ট আমাকে বলে দেওয়া আছে 70 পর্যন্ত, কিন্তু আমি আমার মতো করে কিন্তু 52 পর্যন্ত পড়াইলাম, যেন এখান থেকে কোনো কোশ্চেন আসলে যেন আপনার মিস না হয়। বুঝছেন তো? আচ্ছা, এবার আসলে আমি জাস্ট আরেকটু জিনিস দেখাবো 52 থেকে, সেটা হচ্ছে আমাদের বাংলা একাডেমি সম্পর্কে একটু আমরা জেনে নিই। বাংলা একাডেমি, যেহেতু এটা আমাদের ভাষা রিলেটেড। বাংলা একাডেমি লেখক ভুলবো না গানটির লেখক আমি লিখে দিয়েছিলাম ভাইয়া, গাজীউল হক। হ্যাঁ, গাজীউল হক। আচ্ছা, এরপর আসেন, আচ্ছা বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয় হচ্ছে 3রা ডিসেম্বর 1955 সাল। প্রতিষ্ঠা হচ্ছে 3রা ডিসেম্বর 1955 সাল। বাংলা একাডেমির মূল ভবনের নাম হচ্ছে বর্ধমান হাউস। বর্ধমান হাউস, এখানে এগুলো লিখে দিচ্ছে এই কারণে যে বিভিন্ন পরীক্ষা আসে, না আসলে কিন্তু লিখে দিতাম না। মূল ভবন। তারপরে বাংলা একাডেমির মূল মিলনায়তনের নাম, মূল মিলনায়তন নাম হচ্ছে আব্দুল করিম সাহিত্য বিশারদ, সাহিত্য বিশারদ মিলনায়তন, আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তন, মূল মিলনায়তন। তারপর আসেন বাংলা একাডেমির প্রথম পরিচালক, বাংলা একাডেমির প্রথম পরিচালক ডক্টর এনামুল হক, এনামুল হক। বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক ডক্টর মাজহারুল ইসলাম। হ্যাঁ, প্রথম পরিচালক, প্রথম মহাপরিচালক
মহাপরিচালক, ঠিক আছে। ডক্টর মাজহারুল ইসলাম, বাংলা একাডেমির প্রথম, আয়েশা সিদ্দিকা প্রথম শহীদ হচ্ছে আমাদের প্রথম গান ভুলবো না 21শে ফেব্রুয়ারি ভুলবো না, নাসরিন আক্তার, ভুলবো না, হ্যাঁ সভাপতি, প্রথম সভাপতি মাওলানা আকরাম খান, প্রথম সভাপতি হচ্ছে মাওলানা আকরাম খান। বাংলা একাডেমির বর্তমান সভাপতি, বাংলা একাডেমির বর্তমান, এই নামটা কিন্তু চেঞ্জ হয়েছে, বর্তমান সভাপতি। এই একটা সমস্যা, বাংলা একাডেমি হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যাদের কোনো কাজ নাই, বসে বসে খালি বানান চেঞ্জ করুন, এছাড়া আর কোনো কাজ নাই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে বর্তমান সভাপতি এইটা কিছুদিন পর পর চেঞ্জ হয়, আমাদেরও মুখস্থ করতে হয় কিছুদিন পর পর, এই একটা সমস্যা, বুঝছেন। বাংলা একাডেমির বর্তমান যিনি সভাপতি, আচ্ছা ওনার নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হকের নামটা মনে রাখলেও কিন্তু হয়ে গেল, এটা আবুল কাশেম, বর্তমান আবুল কাশেম ফজলুল হক। আর বর্তমান বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম, বর্তমান মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আজম, ঠিক আছে। এটা হচ্ছে বর্তমান মহাপরিচালক। আর প্রথম একজন নারী পরিচালকের নাম একটু মনে রাখেন বাংলা একাডেমির, হ্যাঁ না একমাত্র না, প্রথম নারী মহাপরিচালক, ওনার নাম হচ্ছে ডক্টর নীলিমা ইব্রাহিম। বাংলা একাডেমির কিছুদিন আগেও সভাপতি ছিলেন সেলিনা হোসেন, ঠিক আছে। তো এখন চেঞ্জ হয়েছে, ডক্টর মোহাম্মদ আজম। তো এই হচ্ছে ব্যাপার, আমরা 52 পর্যন্ত শেষ করেছি। আমাদের নেক্সট ইয়াতে যদি আল্লাহ সুযোগ দেয়, আমার সুযোগ হয়, তাহলে আপনাদের সাথে আবার দেখা হতে পারে। কি বলে, তাহলে আমরা 54 থেকে পড়বো। আর যদি অন্য কোনো টিচার আসে বলবেন 54 থেকে 70 পর্যন্ত এখানে একটা ক্লাস, ঠিক আছে। এটা রিজিক, আমার রিজিকে যদি থাকে তাহলে আমি আসবো, এটা তো আল্লাহ সুযোগ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা থাকবে, হ্যাঁ ইনশাল্লাহ। এটা হচ্ছে দেখেন, আল্লাহ সুযোগ করে দিতে হবে, আল্লাহ যদি সুযোগ না দেয় আমি কি পারবো ভাই, হয়তো কোনো কাজে ব্যস্ত হয়ে যাব, বুঝছেন। তো আমার ইচ্ছা থাকবে যে আমি যদি সুযোগ পাই ইনশাল্লাহ এসে নিয়ে যাব, আর যদি না হয় তাহলে অন্য যে আসুক 54 থেকে সুন্দর করে আপনি 70 পর্যন্ত, এখানে 54 থেকে 70 পর্যন্ত কিন্তু অনেক কোশ্চেন পরীক্ষা আসার মতো কোশ্চেন, ঠিক আছে। তো একটু ভালো করে পড়বেন। আর অনলাইনে যারা আছেন আপনাদের সবার জন্য দোয়া থাকবে, শুভকামনা থাকবে, আপনাদের জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে, আল্লাহ যেন সবার হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আর হচ্ছে ছেলেদের জন্য যেন সুন্দর সুন্দর কি বলে পাত্রী বউয়ের ব্যবস্থা করে, আর মেয়েদের জন্য যেন বিসিএস ক্যাডারের ব্যবস্থা করে দেন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ সালাম। সাতটায় ক্লাস করতে পারবো, কোনো বাজে ক্লাস করতে পারবো, ছয়টা, হ্যাঁ হয়নি। ডিউ গ্রুপ আছে, অন্য কোনো ডিউ গ্রুপ নাই, অন কন্ডিশন। এখন অফিসিয়াল ড্রেসে সেই ইন করে